মনে হয়েছিল আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো বাসওয়ালা হয়তো খেয়াল করেনি, এক দুবারই মনে হয়েছে যে আমাকে নিয়ে চলে গেছে ওখানে, আবার ঘুরিয়ে নিয়ে আমাকে স্টপে নামিয়েছে। বাড়ির থেকে জঙ্গল দেখা দিত, পাহাড়, ওখান থেকে হাতি নামতো। তারপরে এই বেশ মজা ছিল, সপ্তাহে একদিন বাজার হতো, বাবার সঙ্গে বাজারে যেতাম। 5টা মিথ যেটা আমরা মেডিকেল সায়েন্সে আপনার কাছে মনে হয় যদি একবার বলেন স্যার মিথ, কিন্তু একটা ইউরিক অ্যাসিড সব খাওয়া, ভেজিটেবল সব বন্ধ করে দেয়, ডাল বন্ধ করে দেয়, এটা বিশাল বড় মিথ। আরেকটা যেটা আমি শুনি ইউরিক অ্যাসিডে যেটা টমেটো দেন মসুর, মানে মসুরি ডাল, এগুলো এই বলছি মানে বেসিক্যালি এন্টায়ার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এখন তো অনেক কিছুই হতো, সব কিছু তো বলা যাবে না। নমস্কার সকলকে আমাদের এডুটক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সকলের জানা আছে যে আমাদের এই এডুটক অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি। তবু আবারও বলছি, সকল অনুষ্ঠানেই আমাদের নতুন অতিথি থাকেন, নতুন দর্শক আমাদের সঙ্গে জুড়ে থাকেন, তাই সকলের উদ্দেশ্যে আবারও আমি রিপিট করছি। সেটা হচ্ছে যে আমাদের রাজ্য কিংবা বহিরাজ্যের সফল ব্যক্তিত্বদের আমরা আমাদের এই মঞ্চে নিয়ে আসার চেষ্টা করি, যেখানে ওনাদের জীবন কাহিনী আমরা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমাদের এই নতুন প্রজন্ম এবং আমরা সকলেই যাতে অনুপ্রাণিত হতে পারি। কারণ ওনারা আজ এই সফলতার জায়গায় এসেছেন কিভাবে, ওনারা কি বাধা পেয়েছেন নাকি এমনিতেই চলে এসেছেন? যদি বাধা পেয়ে থাকেন তাহলে সেটা কিভাবে তারা পেরিয়ে আজ এই জায়গায় এসছেন। তো আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা অনেকগুলি এপিসোড ইতিমধ্যেই আমরা শেষ করলাম। আজকে বিশেষ করে আমি বিশেষভাবে আবেগপ্লুত আমরা বলতে পারি, মানে আমি বলতে পারি বিশেষ করে, কারণ আজকে যিনি আমাদের এই মঞ্চে আছেন ওনার সঙ্গে আমার বিশেষ করে আমি খুব ইমোশনালি কানেক্টেড। আর বিশেষ করে বলে না যে আমি ওনার মানে মন থেকে ফ্যান, বা সেলিব্রিটিদের প্রতি যে মানুষের যেরকম আকর্ষণ থাকে, অ্যাট্রাকশন থাকে, সো আজকে যিনি অতিথি আছেন ওনার প্রতি আমি বিশেষ করে ঠিক সেইভাবেই ফ্যান বলতে পারেন, বা সেইভাবেই ইমোশনালি অ্যাট্রাক্টেড ওনার প্রতি, ওনার যে পার্সোনালিটি, ওনার যে কোয়ালিটি। তো সত্যি আজকে প্রাউড ফিল করছি যে আমি যার এত ফ্যান ওনার সঙ্গে আজকে আমি এই এপিসোডটা করতে পারছি। আজকের আমাদের এপিসোডে স্বাগত জানাচ্ছি আমরা প্রফেসর ডক্টর অভিক চক্রবর্তী স্যারকে আমাদের স্টুডিওতে। নমস্কার। তো স্যার, আসলে এই যে কথাটা আমি শুনছিলাম তোমার থেকে যে আমরা ইমোশনালি খুবভাবেই অ্যাটাচড, মনের দিক দিয়ে অনেক কিছু আছে এটার ব্যাকগ্রাউন্ডে। তবে হ্যাঁ, কথার মাধ্যমে তো অনেক কিছু কথা আপনারাও শুনবেন, আমরাও করব। তো প্রোগ্রামটা যেহেতু শুরু হয়েছে আর আমাদের গেস্ট যিনি, আমরা ওনার আমাদের মতো করে আমাদের ভালোবাসা দিয়ে আমরা একটি ছোট্ট জীবন কাহিনী তৈরি করেছি। তো স্যারের যদি পারমিশন হয় আমরা আমাদের স্টুডিওতে আপনাদের জন্য এই बायोग्राफीটা प्ले करते चाहबो। आज के युवा वर्ग को प्रेरित करने और उन्हें जीवन में आगे बढ़ने की दिशा दिखाने के उद्देश्य से IINS ने एक विशेष कार्यक्रम की शुरुआत की है, जिसका नाम है एडुटॉक। इस कार्यक्रम के माध्यम से ऐसे सफल व्यक्तियों की जीवन यात्रा को प्रस्तुत किया जाता है जिन्होंने कठिनाइयों, संघर्षों और चुनौतियों को पार करते हुए सफलता की ऊंचाइयों को छुआ है। उनकी कहानियां केवल प्रेरणा ही नहीं देती, बल्कि यह सिखाती हैं कि समर्पण, परिश्रम और सकारात्मक सोच से किसी भी लक्ष्य को प्राप्त किया जा सकता है। आज हमारे बीच मौजूद हैं प्रोफेसर डॉक्टर अभिक चक्रवर्ती, त्रिपुरा मेडिकल कॉलेज हापानिया। 22 जुलाई 1975 को अगरतला त्रिपुरा में जन्मे डॉक्टर अभिक चक्रवर्ती आज प्रदेश के सबसे प्रतिष्ठित चिकित्सकों और शिक्षाविदों में गिने जाते हैं। उनका जीवन संघर्ष, परिश्रम, समर्पण और उत्कृष्टता की मिसाल है। वे श्री तपन किरण चक्रवर्ती और श्रीमती शेफाली चक्रवर्ती के पुत्र हैं। बाल्यावस्था से ही उनमें अनुशासन और दृढ़ निश्चय की झलक दिखने लगी थी। अपनी प्रारंभिक शिक्षा उन्होंने केंद्रीय विद्यालय कुंजवन से प्राप्त की। वर्ष 1991 में उन्होंने माध्यमिक और 1993 में उच्चतर माध्यमिक परीक्षा उत्तीर्ण की, जहां वे सदैव कक्षा के शीर्ष 5 विद्यार्थियों में शामिल रहते थे। यद्यपि
उनका सपना प्रारंभ में कंप्यूटर साइंस पढ़ने का था, परंतु भाग्य ने उन्हें चिकित्सा के पथ पर अग्रसर किया। संयुक्त प्रवेश परीक्षा के बाद उनका चयन रीजनल इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस इम्फाल में हुआ। यहाँ उन्होंने MBBS की पढ़ाई की और 1999 में इंटर्नशिप पूर्ण की। अध्ययन काल के दौरान उन्होंने कई परीक्षाओं में सर्वोच्च अंक प्राप्त कर अपनी प्रतिभा सिद्ध की। MBBS के बाद उनका मन राष्ट्र सेवा की ओर आकृष्ट हुआ और उन्होंने असम राइफल्स में चिकित्सा अधिकारी के रूप में सेवा की। त्रिपुरा के दुर्गम और सीमावर्ती क्षेत्रों में कार्य करते हुए उन्होंने स्वास्थ्य सेवा की वास्तविक चुनौतियों का अनुभव किया। यह अनुभव उनके व्यक्तित्व और दृष्टिकोण को और अधिक परिपक्व बना गया। वर्ष 2002 में उन्होंने अखिल भारतीय स्नातकोत्तर प्रवेश परीक्षा में शानदार 113वीं रैंक प्राप्त की। इसके बाद उन्होंने भारत के प्रतिष्ठित सवाई मान सिंह मेडिकल कॉलेज जयपुर से MD की उपाधि अर्जित की। यहाँ वे भी सर्वोच्च स्थान पर रहे। वर्ष 2005 में संक्षिप्त प्रशिक्षण के उपरांत डॉक्टर चक्रवर्ती ने त्रिपुरा मेडिकल कॉलेज में सहायक प्राध्यापक के रूप में कार्यभार संभाला। अपने परिश्रम, ज्ञान और समर्पण के बल पर वे क्रमशः सह प्राध्यापक बने और 2016 में प्रोफेसर ऑफ मेडिसिन के पद तक पहुँचे। उन्होंने पश्चिम बंगाल, असम और मणिपुर विश्वविद्यालयों में बाह्य परीक्षक के रूप में सेवाएं दी व स्नातकोत्तर विद्यार्थियों को दिशा निर्देश दिया। इसके अतिरिक्त वे राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पर प्रतिष्ठित चिकित्सा सम्मेलनों में वक्ता के रूप में आमंत्रित होते रहे हैं। उनकी शैक्षणिक उपलब्धियों में कई इंडेक्स जर्नल में शोध लेख, चिकित्सा पुस्तकों में अध्याय लेखन और ICMR परियोजनाओं में अन्वेषक की भूमिका शामिल है। डॉक्टर चक्रवर्ती का जीवन चुनौतियों से अछूता नहीं रहा। जब वे चौथी कक्षा में थे तो 1 वर्ष से अधिक समय उन्हें अपने माता पिता से दूर रहकर अपनी दादी के साथ बिताना पड़ा। आगे चलकर भी उन्हें अपने परिवार में गंभीर स्वास्थ्य समस्याओं और पेशेवर कठिनाइयों का सामना करना पड़ा। फिर भी उन्होंने हर चुनौती को अवसर में बदल दिया और सफलता की राह पर अग्रसर रहे। वर्ष 2005 से ही वे रामकृष्ण मिशन धलेश्वर अगरतला में साप्ताहिक OPD संचालित कर रहे हैं और समाज के वंचित वर्गों को चिकित्सा सेवा प्रदान कर रहे हैं। उन्होंने त्रिपुरा के विभिन्न हिस्सों में अनेक स्वास्थ्य शिविरों का आयोजन किया है और हजारों लोगों को उपचार उपलब्ध कराया। कोविड महामारी के दौरान उन्होंने अद्वितीय साहस और नेतृत्व का परिचय देते हुए TMC कोविड केयर अस्पताल में पहले चिकित्सक के रूप में जिम्मेदारी संभाली। यह योगदान त्रिपुरा के स्वास्थ्य इतिहास में स्वर्ण अक्षरों में अंकित रहेगा। उनकी उत्कृष्टता को अनेक राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संस्थानों ने मान्यता दी है। फेलो एसोसिएशन ऑफ फिजिशियंस ऑफ इंडिया, फेलो इंडियन एसोसिएशन ऑफ क्लिनिकल मेडिसिन, फेलो रॉयल कॉलेज ऑफ फिजिशियंस, फेलो इंडियन सोसाइटी ऑफ हाइपरटेंशन, पोस्ट ग्रेजुएट डायबिटीज प्रोग्राम, जॉन्स हॉपिंग्स यूनिवर्सिटी, बेस्ट डॉक्टर अवार्ड 2019। डॉक्टर चक्रवर्ती का परिवार उनकी प्रेरणा और शक्ति का आधार है। उनकी पत्नी असम राइफल्स पब्लिक स्कूल में शिक्षिका है और उनका पुत्र उसी विद्यालय की कक्षा 9वीं में पढ़ता है। उनके माता पिता उनके साथ रहते हैं जबकि बहन का परिवार बेंगलुरु में बसा है। वे स्वामी विवेकानंद की शिक्षाओं से गहराई से प्रेरित हैं और जीवन में सेवा, साहस तथा मानवता को ही अपना मार्गदर्शक मानते हैं। पेशेवर जीवन के अतिरिक्त डॉक्टर चक्रवर्ती बहुआयामी व्यक्तित्व के धनी है। उन्हें क्रिकेट, टेबल टेनिस और फुटबॉल खेलना और देखना अत्यंत प्रिय है। वे साहित्य प्रेमी भी है और बंगला कहानियों के गहरे पाठक हैं। साथ ही उन्हें खाना बनाने का विशेष
शौक है जिसे वे केवल एक कला ही नहीं बल्कि परिवार की खुशियों को बढ़ाने या जीवन को संतुलित रखने का साधन मानते हैं। आज डॉक्टर अभिक चक्रवर्ती त्रिपुरा के सबसे प्रख्यात और विश्वसनीय चिकित्सकों में शामिल हैं। उनकी चिकित्सकीय दक्षता, गहन ज्ञान, शैक्षणिक योगदान और मानवीय संवेदनशीलता ने उन्हें समाज का आदर्श चिकित्सक बना दिया है। मरीज उनके पास पूरे विश्वास के साथ आते हैं और संतोष के साथ लौटते हैं। वे न केवल एक बेहतरीन चिकित्सक हैं, बल्कि एक प्रेरणादायी शिक्षाविद और संवेदनशील समाजसेवी भी हैं। उनकी उपलब्धियां और सेवाएं त्रिपुरा ही नहीं पूरे देश के लिए गर्व का विषय है। স্যার আমরা দেখলাম বায়োগ্রাফিটা, নিশ্চয়ই আপনিও দেখলেন। এবার আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার সেই জীবন কাহিনীটাকে ব্রিফলি যদি আমাদের অডিয়েন্সের সামনে যদি তুলে ধরেন। আমার জন্ম কিন্তু এখানেই, মানে আগরতলাতে হয়েছিল, সেই আমি বলেছিনি অলরেডি, 22শে জুলাই 1975। আমাদের বাড়িটা এখন যেখানে আছে মানে এই কল্যাণ সমিতি ওইখানেই ছিল, আর একটু ভেতরে, কল্যাণ সমিতি ক্লাবের ভেতরে। তো ওইখানে আমাদের দাদু 47-এ এসেছিল। তো বাবা ওরা 5 ভাই ছিলেন, তো একসাথেই আমাদের বাড়ি ছিল। তো যখন থেকে আমার মনে হয় আমাদের মানে ভাই বোন আমরা একসাথে খুব খেলাধুলা করতাম। আমার কাজিন যারা বর্দি ওরা ছিল, বর্দি, মেজদি, বড় দাদা। তো ছোটবেলাটা বেশ মজাই কেটেছিল আমাদের, তখন পড়াশোনা এত চাপও ছিল না। এখন যেটা মানে বাচ্চাদের উপরে এত, আমার নিজের ছেলেকেই দেখি অনেক অনেক বেশি এখন পড়াশোনার চাপ হয়ে গেছে। আগে অনেক স্কুল থেকে এসে আগে খেলাধুলা এগুলো তো সবসময় থাকতো, কিন্তু একটাই প্রবলেম ছিল, আমার বাবা যেহেতু দুজনই স্টেট ব্যাংকে ছিলেন, তো ওদের এইদিকে ওদিকে ট্রান্সফার হতো। তো আমার যেমন ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরে আমি 1 বছর আগে ভর্তি হয়ে গেছিলাম। ইনফ্যাক্ট তখন হয়তো বয়সে এত এগুলো ছিল না। আমি ক্লাস 5-এ আমার মনে আছে, আমার মেজদি আমার থেকে 1 বছর বড় ছিল, আমরা একসাথে ক্লাস 1-এ ভর্তি হয়ে গেছিলাম। তো তারপরে আমার 6 মাস পরে বাবা ট্রান্সফার হয়ে গেছিল শিলচরে। 6 মাস পরে আগরতলা থেকে শিলচরে চলে যাই। তো ওইখানে কিছু মজার কাণ্ড, তখন তো আমি অনেক ছোট ছিলাম, আমার স্কুলটা অনেক দূর ছিল, মাসিমপুর বলে একটা জায়গা। তো শিলচরের শহর থেকে যেখানে আমরা ভাড়া ছিলাম ওখান থেকে প্রায় অনেক দূর, বাসে করে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মতন লাগতো। এমন হয়েছিল আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো বাসওয়ালা হয়তো খেয়াল করেনি, 1-2বার এমন হয়েছে যে আমাকে নিয়ে চলে গেছে অন্যখানে, আবার ঘুরিয়ে নিয়ে আমাকে স্টপে নামিয়েছে। তো এগুলো কিছু ছিল ছোটবেলায়, এখন কিছু কিছু মেমোরিজ যেগুলো মনে হয়। তো শিলচরে আমি ক্লাস 3 অবধি ছিলাম। তারপর যেটা আপনার একটা ঘটনা বললেন যে আমি 1 বছর একা ছিলাম, তো বাবার কি হয় তখন শিলচর থেকে আরও একটা ডিফিকাল্ট এরিয়া ওদের, এখন যেটা মানে মাইবং বলে একটা জায়গা আছে হাফলংয়ের পাশে। তো ওইখানে স্কুল টুল ছিল না কোনো। তো আমি ওইখানে যেহেতু আমি 1 বছর আগে ভর্তি হয়েছিলাম, ওইখানে 1 বছর আমি ড্রপ দিয়েছি। ড্রপ মানে ওইখানে তখন কোনো পড়াশোনা, স্কুল ছিল না, 1 বছর এমনি ঘোরাঘুরি, খেলাধুলা একা। তো ওই সময়টাও বেশ মজার ছিল, পুরো পাহাড়ি জায়গা। আমাদের কোয়ার্টার থেকে ব্যাংক আর কোয়ার্টার একসাথেই ছিল, আসামি প্যাটার্নে যেটা বলতো, মানে আসাম প্যাটার্নে বাড়ি। তো আমাদের বাড়ির থেকে জঙ্গল দেখা যেত, পাহাড়, ওখান থেকে হাতি নামতো। তারপরে এই বেশ মজার ছিল, সপ্তাহে 1 দিন বাজার হতো, বাবার সঙ্গে বাজারে যেতাম। তো এই 1 বছর ওই কাটলো। তো বাবার তো এখানে প্রায় 2.5 বছরের পোস্টিং থাকার কথা। তো আমাকে তারপরে 1 বছর পরে আবার সেই সেন্ট্রাল স্কুলে, কেন্দ্রীয় বিদ্যালয়ে এসে ভর্তি হলো। তখন কেন্দ্রীয় বিদ্যালয়তে ইনফ্যাক্ট এখন যে হিন্দি স্কুল ছিল, হিন্দি স্কুলটা ছিল মর্নিং আওয়ারে, আর 1 to 5 কেন্দ্রীয় বিদ্যালয়টা ছিল মানে এই 10টা থেকে। হ্যাঁ, তখন তারপরে আমি এখানে 4-এ এসে আবার এইখানেই ভর্তি হলাম। তো 4-5 এখানে পড়ে, তো 5-এর পরে তখন কেন্দ্রীয় বিদ্যালয় ছিল ওই কুঞ্জবনে। তো আমরা যখন 6-এ উঠি, 7-এ উঠি, তারপরে এটা আস্তে আস্তে পুরোটা স্কুলে ওইখানে শিফট হলো। তো তখন খেলাধুলা প্রচুর হতো স্কুলে, ওই ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস। স্কুলের থেকে 1-2বার চান্সও পেলাম বাইরে, তখন আর বাইরে যাওয়া হয়নি, মা বাবার একটু ভয় পেত না বাইরে পাঠাবো না খেলার জন্য। তবে পড়াশোনা আমি বলবো যে হ্যাঁ, তবে ওই যেটা মানে কোনো বাধ্যবাধকতা ছিল না, মা বাবা কোনোদিন ফোর্স করেনি, কোনোদিন ইনফ্যাক্ট বলেও নি যে কেমন রেজাল্ট হচ্ছে, কি হচ্ছে। মাঝে মাঝে যখন প্রোগ্রেস রিপোর্ট বাবাকে যে সাইন করাতে হতো, তখন বলতো কি আজকে এবার দেখি মার্কসটা একটু কম এসছে, বা এবার দেখি ভালো করলি, এই চলছে। তখন আরেকটা ছিল, যখন আমরা কেবি স্টুডেন্ট, ওই সময় কিন্তু সব বাংলা মিডিয়াম ছিল ত্রিপুরা বোর্ডে, মানে পুরোটাই। এখন যেমন উল্টো, সমস্ত স্কুল প্রায় সিবিএসসি, তখন ছিল বাংলা মিডিয়াম মানে ত্রিপুরা বোর্ডে।
তো আমাদের একটু অসুবিধা, তখন টিচার পাওয়া যেত না। তো ওই অভিজিৎ স্যার যে স্কুল অফ সায়েন্স, ওনার কাছে আমি ফার্স্ট তখন ক্লাস 10-এ সায়েন্সটা ওনার কাছে ভর্তি হয়েছিল। তো ওনার সঙ্গে আমার উনি একটা মানে উনি তখন থেকেই কিন্তু হি ওয়াজ ভেরি মাচ মানে মোটিভেশনাল টক তখন থেকেই দিতেন যে হাউ টু শেপ ইউর লাইফ, পড়াশোনা করো। তখন থেকেই বুঝলাম যে না, একটু পড়াশোনা মনে করতে লাগবে এখন লাইফে। তার আগে তো এমনি খেলাধুলা করেই বেরিয়ে গেলাম। আপনারা বলেছেন হয়তো ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ আমার ম্যাথস আর ফিজিক্স খুব প্রিয় ছিল। কেমিস্ট্রি মোটামুটি, বায়োলজি একদমই না। কিভাবে মানে মেডিকেল লাইনে আসা? হ্যাঁ, এটা তখন একটু গন্ডগোল হয়েছিল ওই সময়, সিটের কিছু গন্ডগোল হয়ে গেছিল। মানে ইঞ্জিনিয়ারিং সিট ওই কাউন্সিলিং ওই সময় কি বাইরের থেকে আমাদের এখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ওটা সিট পাঠাতো। তো ইঞ্জিনিয়ারিং সিট সবগুলো আসেনি। মানে ওই তো আমি এক্সপেক্টেড যেটা করছিলাম ওই রকম সিট পাইনি দেখে বাবারা বলো না, এখন ড্রপ টপ দেওয়ার দরকার নেই, ভর্তি হয়ে যা, মেডিকেলও খারাপ কি। তো আমি চলে গেলাম মেডিকেলে। আর এটার আগে একটা ঘটনা আছে, যেটা মজার ঘটনা। আমি তো জয়েন্টে তখন ছিল আমাদের সময় ইপিসিবি, মানে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। হ্যাঁ, তখন ওই লেখে পরীক্ষা হতো। হ্যাঁ, তখন লেখে পরীক্ষা হতো, ওই এমসিকিউ প্যাটার্ন ছিল না। আমিও পাইনি স্যার। হ্যাঁ, তখন এগুলো ছিল। তো আমার মনে আছে বায়োলজি পরীক্ষা আমাদের লাস্টের দিন ছিল, বাকিগুলো 2 দিন হয়ে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি একদিন, ইংলিশ আর ম্যাথস মনে একদিন, এমন কিছু ছিল। তো লাস্টের পরীক্ষা ছিল রোববার সকালে। তো শনিবার দিন ওই দিন বাকি বায়োলজি আমি দেবই না, ঠিকই করে নিয়েছি, জয়েন্ট পয়েন্টে যাবো না। তো আমি মামা বাড়ি চলে গেছিলাম, মনে আছে, ঘুরতে। তো মামা বাড়ি বেশ কাটিয়েছি। হঠাৎ করে বাবা দিকে ভোরবেলা ভোরে মানে সকালে পরীক্ষার টাইমে 9টার সময় স্কুটার নিয়ে এসছে, চল পরীক্ষাটা দে অ্যাটলিস্ট। আমি না পরীক্ষা দেবো না, পড়াশোনাই করে নি, কি পরীক্ষা দেবো। তারপরে ওই সেইভাবেই গিয়ে তো ভাগ্য যেটা হয়, আলটিমেটলি সেই মেডিকেল সায়েন্সে ঢুকতে ওরা। আর একটা আমার মনে আছে বায়োলজি এমনই পড়তাম না, আমার এক ম্যাডাম ছিল, মণিপুরি ম্যাডাম, রাধারানী ম্যাডাম, এখন নামটা মনে আছে। ও আমাকে বলছিল, অভিক তুমি বায়োলজির প্রজেক্টটা আমার খুব বাজে হয়েছিল, মানে স্কুলের যে প্রজেক্ট খুব একটা কিছু করেও নি, তোমার প্রজেক্টে আমি অ্যালাউ করবো তোমার পরীক্ষা বসতে, তুমি কিন্তু ডাক্তারি পড়তে যাবে না। না ডাক্তারি পড়তে যাবো না শিওর। তো ওই ম্যাডামের মেয়ে ইনফ্যাক্ট 2 মেয়েই আমাদের ইমসের থেকে পাস আউট হয়েছে। তখন ম্যাডামের সঙ্গে আবার দেখা হয়, তুমি बोले तुमने फिर डॉक्टरी पढ़ने आ गया। क्या करें मैडम, शायद लिखा हुआ है। তো এগুলো একটা মজার ঘটনা ছিল লাইফে। তো ইমফলে আমাদের সময় প্রথম তখন ওখানে খুব রেগিং হতো, তখন খুব ওই সময়টা কলেজের সময় বিভিন্ন ধরনের রেগিং এগুলো খুব ফেস করতে হয়েছিল। আপনিও ফেস করেছেন তাহলে? হ্যাঁ, তখন এগুলো আপনার সময় মানে সেই যেটা র্যাগিং এর কথা বলছেন, মানে কি বলা হয়েছিল করতে? তখন তো অনেক কিছুই হতো, সবকিছু তো বলা যাবে না, তখন কিছু ফানি মোমেন্টসও ছিল। যেমন আমাদেরকে খুব চুলে একদম তেল লাগিয়ে যেতে লাগতো, চুল দিয়ে টপ করে তেল পরে, নারকেল তেল। তারপরে দুদিকে 2 রকমের টাই, একদিকে মনে হয় ইয়েলো ছিল, একদিকে গ্রিন সক্স, এমন একদম কমলা রঙের সক্স, এইসব পরে। তো ক্লাসের মাঝখানে যখন টিফিন আওয়ার, ওই সময় লেকচার হলে সমস্ত সিনিয়ররা আসতো, বিভিন্ন ওইখানে তো একটা কসমোপলিটন এনভায়রনমেন্ট ছিল, বিভিন্ন স্টেটে অল দ্য 7 সিস্টার্স এর স্টুডেন্টরা ছিল, সবাই মিলে ওখানে কোশ্চেন করতো। তো এটা একদিকে মানে ওগুলো যে তোমার ইউ ক্যান মানে কিছুটা পার্সোনালিটি ডেভেলপ করতো। হ্যাঁ, ওখানে সবার সামনে জিজ্ঞেস করতো, লজ্জা ভাবটা, ভয় ভাবটা অনেকটাই ওর থেকে কাটিয়ে উঠতে একটু সাহায্য করতো। যাক, ওইটা একটা পার্ট ছিল। ইনিশিয়ালি ওইখানে একটু খাওয়া দাওয়া প্রবলেম হতো, আস্তে আস্তে এগুলো কিছুটা। তো ওইখান থেকে আমার রান্নার ব্যাপারটা শেখা হলো। হোস্টেলে ফার্স্ট ইয়ার দেখেছি না, এইভাবে খেয়ে তো বাঁচবই না। মণিপুরে একটা সিস্টেম ছিল হোস্টেলে, যেমন সন্ধ্যা, ওখানে তো আরো তাড়াতাড়ি সন্ধ্যা হয়, আমাদের এখান থেকে ধরুন আরো 10-15 মিনিট আগে। তো ওইখানে তো তখন একটু অনেক আগে তখন প্রবলেম ছিল টেরোরিজমের। তো বিকেল 5টার মধ্যেই কুকরা কি করে, মেসের মধ্যে খাবার দিয়ে ওরা চলে যেত। তা মণিপুর খুব ঠান্ডা পড়তো শীতের দিনে, তখন প্রায় 0-র কাছাকাছি এসে পড়তো। তো ওই খাওয়া যেত না, যদি আপনার রাত্রে 7টার সময় বা কেউ খায় তো খাওয়া যেত না। হয় প্লেট নিয়ে রুমে আসতো, আবার রুমে আসলে আবার হিটার জ্বালালে প্রবলেম, কেন কি সবাই যদি হিটার জ্বালায় হোস্টেলে ব্ল্যাকআউট হয়ে যেত। তো আবার অনেক সময় হিটার সিজ করে নিয়ে যেত। তো ওই তখন থেকেই সেকেন্ড ইয়ার থেকে একটু করে রান্না শেখা, রান্না করা, তখন থেকে দেখি রান্নার প্রতি একটা আগ্রহ জাগলো। তো এই করে এমবিবিএস কাটলো। তারপরে এই আর্মি বা আসাম রাইফেলের একটা যাওয়ার ইচ্ছা হলো যে আচ্ছা এইদিকে এই লাইনে যাই, তো গেলে ভালো লাগবে। আর্মি ছোটবেলা থেকে ওদেরকে দেখে ফ্যাসিনেশন লাগতো, আর্মি অফিসার থেকে দেখে।
তো আমাদের এখানে আসা আমরা লুকটাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো আমার। 8-9 মাস ছিলাম প্রায়, বিভিন্ন ইন্টেরিয়ারে ছিলাম তখন। এটা প্রায় 99 এমনই, 2000-এর কাছাকাছি হবে তখন। বিভিন্ন বামনছোড়া, বাঙ্গা, শ্রীরামপুর, একদম ইন্টেরিয়ারে রিয়াং বস্তিতে। মনে ছিল একদম ভোর 4টার সময় বেরোতাম ক্যাম্পে, সপ্তাহে একদিন ক্যাম্পে বেরোতাম। আমার সঙ্গে যে ক্যাপ্টেন থাকতো, যে কমান্ডার, প্লাস সৈনিকরা, তখন উগ্রপন্থী ছিল একদম, ওরা এসকোর্ট দিয়ে নিয়ে যেত। একবারই মনে হয়েছে যে গিয়ে দেখি যে ওটা ফায়ারিং হয়েছে। তো বাস বেশ চ্যালেঞ্জিং ছিল, বাস অ্যাডভেঞ্চারাস ছিল। তো ওইখানে ওদের ক্যাম্পে, ওইখানে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, ওই বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে। পুরো এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাওয়া, ছড়ার জল পেরিয়ে যাওয়া, তো এগুলো বেশ বেশ মানে অ্যাডভেঞ্চারাস ছিল ওই টাইমে। তারপরে মনে হয় না আমার তো পোস্ট গ্রাজুয়েশন করতে লাগবে, এইভাবে তো চলবে না খালি। তারপরে এসে এই IGM-এ, তার আগে জিবিতে আমি কিছুদিন ছিলাম, তখন জিবি ছিল, AGMC তো হয়নি। মেডিসিনে তখন কিছুদিন জয়েন করেছিলাম, প্রদীপ ভৌমিক স্যার ওরা ছিলেন, বা আরও কয়েকজন সিনিয়র ডাক্তাররা ছিলেন। তারপরে সেখান IGM-ও কিছুদিন কাজ করেছি তখন। তারপরে প্রিপারেশন করতে করতে 2002-তে অল ইন্ডিয়া যেটা এক্সাম, ওইটার মধ্যে 113, এটা তো হ্যাঁ ওটা তখন, হ্যাঁ ওটা বেশ ভালোই হয়েছিল। তো তারপরে জয়পুরে কলেজে গেলাম, ওইখানে এন্টায়ারলি আলাদা। মণিপুরে যেমন ওখানে অন্যরকম এনভায়রনমেন্ট, সবকিছুই। বিশাল বড় কলেজ, প্রচুর ডিউটি। মনে আছে আমাদের সপ্তাহে প্রায় 5 দিন নাইট করতে হতো ফার্স্ট ইয়ারে। 2 দিন খালি হোস্টেলে যেতে পারতাম আমরা, বাকি 5 দিনে ওয়ার্ডে পড়ে থাকতো। হ্যাঁ লাভ হয়, কেন ওটা দিয়ে মেন্টাল আর ফিজিক্যাল স্টেমিনা বাড়ে। হয়তো ঘুম কম হয়, ডেপ্রাইভেশন, এগুলো ঠিক আছে, পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। আর যত বেশি কেস দেখা, টিচারদের বকা আদর সবই পেয়েছি। না বকলে তো শিখবো না। কেস মিস হলে, ডায়াগনোসিস ভুল হলে, তো যেমন ওরা গাইড করতো, তো সবকিছু শেখার লাইফে। সমস্ত ছোটখাটো জিনিস, প্রত্যেকটা জিনিস থেকেই শেখার আছে। তো এভরিথিং শেপ মাই লাইফ, ডেফিনেটলি এভরিথিং। তারপরে ওখান থেকে পাস আউট হয়ে দিল্লিতে কিছুদিন ছিলাম। তারপরে তখন এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর আমাদের TMC প্রায় সাইমালটেনিয়াসলি হলো। তো AGMC যখন ইন্টারভিউ হলো, তখন আমার MD পরীক্ষা পাস হয়নি, মানে জাস্ট তখন তো আমি এসে ইন্টারভিউ, তখন তো পাস আউট না হলে তো আর ইন্টারভিউ দেওয়া যাবে না। তো যে তারপর দিয়ে TMC-টা বাবা বললো, খোঁজ দিয়ে বলে এখানে এসে ওর বাড়িতে থাক। আমার একটা হোম সিকনেস খুব ছিল আগের থেকে, না বাড়িতে আসবো। আর ইনফ্যাক্ট এটা আমার ড্রিমও ছিল যে মেডিকেল কলেজে পড়াবো। সুপার স্পেশালাইজেশন করার খুব একটা মনে ইচ্ছা ছিল না, মেডিকেল কলেজে পড়াবো এটাই মেন ছিল। তারপরে সেখানে জয়েন করলাম। তো তারপরে যখন অল ইন্ডিয়া ওই যেমন MD এক্সাম হয়, তারপরে ওই সুপার স্পেশালাইজেশন এক্সাম আস্তে আস্তে শুরু হলো। তো ওইগুলো ক্র্যাক করেছি 1-2বার, কিন্তু যাওয়া হয়নি, কারণ তখন একটু ফ্যামিলি অসুবিধা হয়ে গেল। আমার মানে মাদার ইন ল দুজনেই এত সিক হয়ে গেছে, ওদেরকে ছেড়ে যাওয়া, DM করতে যাওয়া, দুটোতেই আমার যেগুলো পছন্দের সাবজেক্ট সবগুলোতেই আমি পেয়েছিলাম অল ইন্ডিয়া লেভেলে ক্র্যাক করে, হেপাটোলজি বা গ্যাস্ট্রোএন্টারোলজি, কিন্তু যাওয়া হয়নি। বাট আই ডোন্ট রিপেন্ট অলসো, কেন কি আই এম হ্যাপি উইথ মেডিসিন। এবং অ্যাজ এ টিচার, হোয়াট এভার, ছাত্র পড়িয়ে প্লাস মেডিকেল কলেজে থাকা, এটা আমার এম ছিল। হ্যাঁ ওটাই কি। আর আমার মনে হয় হ্যাঁ, ইউ শুড বি কন্টেন্ট উইথ ইউর লাইফ, যে একটা যতটুক জীবনের চাহিদা তো শেষ নেই, কিন্তু ইউ শুড বি কন্টেন্ট অলওয়েজ। এই যে সাকসেসের যে ডেফিনেশনটা আপনি যেটা বলেন, কন্টেন্টমেন্ট থেকে কিন্তু আসে। স্যার আজকে অনেক কিছু আমি মানে একটু এই ভাবনায় পড়ে গেছি, মানে যদি অ্যাক্সিডেন্টটা না হতো, মানে সিটের ব্যাপারটা যেটা বললেন আপনি, যদি মেডিকেল সায়েন্সে না হতো, তাহলে আমরা মানে ভালো একজন ডাক্তারকে হারিয়ে ফেলতাম স্যার। না এগুলো কেউ না স্যার, আমি আমার কিছু স্পেশাল এক্সাম্পল আমি না বলে আজকে পারবো না। আমি প্রতি ক্লাসে আমিও স্যার আপনার মতো আমিও কিন্তু স্যার বায়োলজিতে, এখন কিন্তু আমি 11-12-এ নিট পড়াই, কিন্তু আমি কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কিন্তু আমি বায়োলজির কিন্তু আমি নিটটা পড়াই কিন্তু। এবং AGMC-তেও TMC-তেও প্রতি বছর আমার থেকে নিট কোয়ালিফাই হয়, এবং ফুললি তারা শুধু আমার কাছেই পড়ে বায়োলজি, তো প্রতি বছর পায়। কিন্তু আমি কিন্তু স্যার মানে ওই 11-12-এ সেম বায়োলজি ভালো ছিল না আমার।
কিন্তু আপনি যদি স্যার অ্যাক্সিডেন্ট কেসটা না হতো তাহলে আমরা কিন্তু স্যার মানে অনেক কিছু থেকে, শুধু আমি না, আমাদের স্টেট অনেক কিছু থেকে বঞ্চিত হতো, মানে বিশেষ করে ট্রিটমেন্ট থেকে। স্টুডেন্টরা আমি জানি না, কিন্তু কারণ আমি তো কলেজের ব্যাপারটা বুঝবো না, কিন্তু আমি কয়েকটা প্র্যাকটিক্যাল, কারণ আমার মা যখন একদম অসুস্থ ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে কিছুটা হলেও, আপনি তখন জাস্ট এসেছিলেন, ওই সময় থেকেই আমার বোনের প্রতিনিয়ত জ্বর উঠতো স্যার। তো আরেকজন ডক্টর বাবুর থ্রুতে আপনার সঙ্গে মানে বলল যে এই স্যারের কাছে নিয়ে যাও। তো আপনি তখন মানে এরপর আর আমার বোনের হসপিটালাইজড হতে উনি জ্বরের জন্য, এটা নিয়ার অ্যাবাউট 2006 কথা, 6-7 কথা হবে, বা ম্যাক্সিমাম 8 কথা হবে। তো এরপর স্যার আমি যখন মাকে নিয়ে যেতাম, তখন মানে আমি এই কথাগুলি ইমোশনালি চলে আসছে এই কারণে, কারণ আপনার মতো একজন, আমি ভাবতাম আপনি মানে আপনার জন্মই হয়েছে ডাক্তারি পড়ার জন্য, মানে আমার ইমাজিনেশন এটা ছিল স্যার। এখন মানে আমি একদম স্ট্রেঞ্জ, মানে তাহলে মানে মানুষ, আপনি কই ইঞ্জিনিয়ারিং এ ছিলেন, তাও অ্যাক্সিডেন্টালি গিয়ে আপনি ডাক্তার হলেন। প্রথম যখন আচ্ছা লিখলেন, আর যে বললাম এরকমই, কিন্তু সেটা তো পুরো আনপ্ল্যান্ড একদম। তারপরে এরপরে এই লেভেলের মানে একজন ডাক্তার, সে কয়েকটা এক্সাম্পল না বলে পারবো না, আমি ক্লাসেও বলে থাকি যে মোটিভেট হওয়ার জন্য। আপনি একবার, আমি মাকে নিয়ে যেতাম আপনার কাছে সপ্তাহে আর এই মাসে একবার, তখন আমি গিয়ে বলতাম যে স্যার আমার শরীরটা দুপুরবেলা জানি কিরকম করে। তো আপনি বলতেন আমাকে যে না কিছু না, এত স্টুডেন্ট পড়াও, এই জন্য এরকম হয়। একদিন, দুদিন, 3 দিন বলেছিলাম, 3 দিন 3 বারের মাথায় আপনি প্রেশার চেক করেছিলেন। তো বলেছেন আরে এর আগে আমি তোমাকে প্রেশার চেক করি? আমি বললেন না স্যার করেননি। তো একটু প্রেশারটা বেশি ছিল, আপনি একটা ওই নেভি কার্ড SM 2.5 সামথিং একটা কিছু দিয়েছিলেন। এবার আপনি অনেকগুলি টেস্ট দিয়েছিলেন। তো এবার টেস্টের মধ্যে আমার যেটা মানে তখনই খুব ভাবে মানে আমি ইমপ্রেসড হয়েছিলাম। তো টেস্টের মধ্যে আমার অনেকগুলি মানে আমার ডিফেক্ট এসেছিল। মানে আমি এই কথাটা না বলে পারছি না স্যার, মানে আমার এই রিপোর্টের মধ্যে অনেকগুলি ডিফেক্ট এসেছিল। তো পরের দিন আমি রিপোর্টগুলি নিয়ে, মানে পরের দিন বলতে যখন রিপোর্ট দেখানোর সময় আপনার কাছে গিয়েছিলাম, তো মোটামুটি তো বুঝি বোল্ড মার্ক থাকে বা রেঞ্জ ভ্যালুর বেশি থাকলে কম বেশি হয়। তো আমি দেখলাম 4-5টাতেই প্রবলেম আছে। বা আমার একজন ভাই ছিল গোপাল দানাম, তো ও বললো যে তোর তো অনেকগুলি প্রবলেম আছে রে, SGPUT এনজাইমগুলি একটু এই দিক সেদিক ছিল। তখন যখন আমি রিপোর্ট দেখালাম, আমি ভাবলাম আপনি অনেকগুলি মেডিসিন লিখবেন। তো আপনি বললেন যে হ্যাঁ একটু তো প্রবলেম আছে, ঠিক আছে ওকে, এটা গুটিয়ে দিয়ে দিয়েছেন। আমি বললাম স্যার মেডিসিন, আমার না প্রবলেম আছে না, এটা তো দিয়ে দিয়েছি আমি, তো রিপোর্ট তো আজকে আসলো কোনো না। আপনারা যেটা কোটেড বলেছিলেন যে এতটুকু বুঝার তো ক্ষমতা আমাদের আছে। আমার এত ভালো লেগেছিল আমার এই ব্যাপারটা, আমি আজকেও এই গল্পটা প্রত্যেকটা ব্যাচে বলেছি, তো যেহেতু আজকে আসবেন আপনি, তো এইটা একটা ঘটনা আমার মানে মনে পড়ে। এছাড়া তো আমার মা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি দেখলামই, আপনি যেটা উইদাউট মানে ডায়াগনোসিসটা আপনার এত, আমি মেডিকেল ভাষায় আপনাকে আমি সবাইকে বোঝাতে পারবো না আপনার কোয়ালিটি, কিন্তু আমি যেটা ফিল করেছি, আমার একটা স্টুডেন্ট, সে তার বাবা প্রবলেম ছিল একটা বাইরে বিভিন্ন জায়গাতে, আপনার হয়তো বা মনে হতে পারে ওর ঘটনা বললে। আমার ক্লাসে বায়োলজি পড়তো, তো ও একবার জিজ্ঞেস করলো যে স্যার তো বায়োলজি পড়ায়, একটু মানে নেচারোপ্যাথি নিয়েও কথাবার্তি বলে। তো ও বললো স্যারকে একবার জিজ্ঞেস করি, আমার বাবা 1 মাস ধরে আমি কলকাতায় রেখে আনলাম, কোনো রকমের কাজ হচ্ছে না, রক্তভূমি করছে। তাই আমি বললাম ত্রিপুরাতে সবাইকে দেখেছি, আমি কি অভিক স্যারকে কর না? তো গেল আপনার কাছে যেভাবে টিকিট করে, আপনি দেখি বলেছেন যে ওনার টিবি হয়েছে। তো ও বললো ও 10টা না 5টা নাকি আপনাকে রিপোর্ট দেখিয়েছে। স্যার আমি তো 5 বার টেস্ট করেছি, মানে বিভিন্ন জায়গাতে, শুধু নট অনলি ইন ত্রিপুরা, আউট অফ স্টেটও করেছি। তো আপনি একটু এক্সাইটেড হয়ে বলেছিলেন যে, ও আমাকে বলেছিল আর কি যে স্যার বললো, স্যার বলেছে, আমি বলেছি তো টিবি হয়েছে ওনার। তো স্যার আমি টিবি হলে তো আমার তো মানে কাগজ দেখিয়ে ওষুধ খাওয়াতে হবে, ডটস বলতে কেউ যদি না দেয় আমি দেবো। তো আপনি আরেকটা টেস্ট দিয়েছিলেন যেটার মাধ্যমে হয়েছিল, এবং এখন উনি একদম সুস্থ। তো তোমার কথা শুনে যদিও আমারও অনেক কিছু মনে পড়ে গেল। যাই হোক, তুমি অনেক কিছু বলেছো, আমি আর এগুলোতে যাব না। তো স্যার আপনি যেটা বলছিলেন যে আপনার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনি হয়ে গেলেন ডাক্তার, তাও ভালো হলো এটা।
পরিবার থেকে কি কখনো এই ধরনের প্রেশার ছিল, বাবার তরফ থেকে, মার তরফ থেকে, বা স্ট্রাকচার্ড লাইফ? আপনি যেটা কথা বলছেন যে আপনি সেই পাহাড়ি এলাকাতে আপনার মানে 1 বছর তো আপনি ড্রপ করলেন, তো হ্যাঁ স্কুল ছিল না, তো সেই পরিবেশ মানে একদম মাস্ত মলা টাইপ যেটা বলতে পারি। তো পরিবার থেকে কোন ধরনের কোন সময় বাবার তরফ থেকে যে বাবা তোমার এটা হতো? একদম ওদিক দিয়ে পুরো উল্টো। কোনোদিনই তো ওই সময় তো এমন এনভায়রনমেন্টও ছিল, হয়তো এতটা তো ইঁদুর মানে এখন র্যাট রেস ছিল না তখন। হয়তো মা বাবারা দেখে যে এমনি পড়াশোনা করছে, মোটামুটি হচ্ছে রেজাল্ট, একটা না একটা কিছু হয়ে যাবে, ওদের এক্সপেকটেশন এত কিছু ছিল না। আমার না ওইটাই, আমরা আসলে এক্সপেকটেশনটা উই কিপ আর খুব বেশি। এবং অনেকে হয়তো নিজের একটা প্রবলেম হচ্ছে এখন দিনে যেটা দেখি যে মা বাবা নিজের এক্সপেকটেশনটা নিজের বাচ্চাদের উপর দিয়ে এটা পূরণ করতে চায়। স্যার এখানে বসেছেন আর কেউ একজন বলেনি এই কথাটা, মানে সবাই বলেছেন স্যার এই কথাটা। ওইটাই তো, ওইটাই এক্সপেক্ট, এটা তো আসলে কারণ না, কেন সোসাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে এখনের দিনে। আগের দিনে যে এতটা ইজিলি অ্যাভেলেবল জব বা ওই জিনিসটা এখন নেই। এখন তো আসলে সবকিছুই কম্পিটিশনই চলে খায়। তো এটা বলে তো আমাদের সময় এতটা ছিল না ডেফিনেটলি। মা বাবা ওদিক দিয়ে অনেক রিল্যাক্স ছিল, আমিও ওই দিক দিয়ে মানে কোনো প্রেশার পাইনি, নিজে নিজে পড়েছি। তখন তো এটা লাভ হয়েছে যে আমার নিজের সেলফ স্টাডিটা অনেক বেশি হয়েছে। তো সেই কারণে তো আমার সবসময় আর যেটা লাভ হতো যে আমি বই পুরা পড়ে যাব, ওই সিলেক্টিভ কিছু পড়ে যাব না, যে এটা আমার সবসময় লাভ হয়েছে। ওই তার জন্য আমার অল ইন্ডিয়া এন্ট্রান্সে যেবার আমি পেয়েছি, কেন কি মনে আছে এবার মানে আউট অফ দ্য প্যাটার্ন কোশ্চেন হয়েছিল। তোমার বই যারা পড়ে গেছে ওরাই পারবে, মানে আগে গডবাদা যেমন এমসিকিউ পড়ে যার মুখস্থ করে যেত, এমন হয়নি এবার। তো সেই কারণে একটা কারণ হয়তো আমার ভালো রেজাল্ট হয়েছে, কারণ কি আমার সবসময় টেক্সট বই পড়া, বা তখনই আমি অনেক সময় পোস্ট গ্রাজুয়েশন যে বইগুলো মানুষ পড়ে ওইগুলো পড়তাম এমবিবিএস লাইফে। তো বই পড়া পুরোটা যদি আপনারা যেহেতু পড়ান মানে এই এখনের দিনে, আমি দেখি অনেক খুব সিলেক্টিভ পড়ে মানুষ, এক্সাম ওরিয়েন্টেড খালি পড়ে, নলেজের জন্য পড়ে না, নলেজের জন্য পড়ে না, অনেক কিছু পড়তে লাগে নলেজের জন্য, যেটা হয়তো সিলেবাসে নেই। কিন্তু ওইটা যদি না পড়ে অনেক সময় কি হয়, ওভারঅল আইডিয়াটা অনেক সময় হয় না। তো স্টুডেন্টদেরকে আমি বলবো যে, আর দ্বিতীয় কথা হচ্ছে মন দিয়ে পড়া, মানে মনের থেকে পড়া। একটা হচ্ছে মানে আমি এটাকে তোর এটা মনে থাকে, মেমোরিতে অনেক বেশি যায়। আমি যদি এটাকে আনন্দের সঙ্গে পড়ি, মানে ব্যাপারটা মানে আমার বাই হার্ট যদি নেই, তাহলে মানে একটা ব্যাপারটা অনেকটাই। কিন্তু আমি যখন এমবিবিএস এ গেলাম, যেটা বললাম প্রথমে, মানে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ছিল হয়তো, এরপর এমবিবিএস এ গেলাম, প্রথমত ডেফিনেটলি একটু অসুবিধা হয়েছে, কেন কি আমি ওই লাইনে এতটা মানে বায়োলজি নিয়ে এত চিন্তাও করিনি। কিন্তু পরে দেখি বায়োলজির প্রতি মেবি এত ভালোবাসাও ছিল না, না তখন ছিল না এত বেশি, কেন কি আমি আসলে তখন ম্যাথস এর প্রবলেম, ফিজিক্স এর প্রবলেম সলভিং নিয়ে আমি সারাক্ষণ কাটাতাম বাড়িতে বসে বসে। ওই আমি যেন খুব জয়েন্ট ডাইরেক্টেড পড়াশোনা করেছি তাও না, ওটা একটা হয়তো কারণ। কেন কি আমি যেটা বলেন, তখন ত্রিপুরা বোর্ডের কোশ্চেন প্যাটার্ন আসতো, আমরা সিবিএসসি বোর্ড ছিলাম, সিলেবাস একটু আলাদা ছিল। আমাদেরই ব্যাচে অনেকে একদম জয়েন্ট ডাইরেক্টেড পড়াশোনা করেছে, ওরা আমার থেকে একটু বেটার রেজাল্টও করেছে ডেফিনেটলি। কিন্তু আমার একটু অন্যরকম ছিলাম, যে কঠিন কঠিন ফিজিক্সের নিউমেরিক্যালস, তারপরে ম্যাথসের নিউমেরিক্যালস নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটার মধ্যে আমি একটা চার্ম পেতাম। তো বায়োলজির মধ্যে তখন ওই কেন কি এটা নিয়ে ডুবে থাকতাম, বায়োলজি নিয়ে আর পড়ার খুব একটা ওইগুলো হয়নি। তবে হ্যাঁ, ওই এমন না যে তখন আমাদের সময় রেটের ডিসেকশন, ফ্রগের ডিসেকশন, এগুলো সবই ছিল, এগুলো যে খারাপ লাগতো তা না, কিন্তু বেশি চার্ম ছিল একদম ইঞ্জিনিয়ারিং। তো এমবিবিএস এ গিয়ে পড়ে দেখলাম না, মানে সাবজেক্টটাকে আনলেস ইউ মানে ভালোবেসে পড়ো, এত ভাস্ট সাবজেক্ট, এটাকে খালি ওই মুখস্থ করে দিয়ে এগুলো হবে না। তো এটাই আমি এখন এটাই বলবো যে মানে অ্যাপার্ট ফ্রম মানে খালি গোল ডাইরেক্ট, হ্যাঁ গোল ডাইরেক্টেড তো এক্সামের জন্য করতেই লাগবে ক্র্যাক, কিন্তু ওভারঅল একটা আইডিয়ার জন্য একটু মানে সেলফ স্টাডি একটু করতে লাগবে। এটি আমরা পড়াতে গিয়ে যেটা ফেস করি স্যার, দেখি গার্জিয়ান বা স্টুডেন্টসরা সবাই ওই সাজেশন ওরিয়েন্টেড যারা পড়ায় তাদের প্রতি ঝুঁকটা বেশি থাকে। একদম একদম আইআইএনএস ইউনিভার্সিটি তারা সব পড়ায়, কনসেপ্ট মানে কনসেপ্ট পড়তে পড়তে তোর মাথা গরম হয়ে যাবে দেখবি। সো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্টও থাকে, কিন্তু যারা বের হয় তারা একটু হলেও কনসেপ্ট নিয়ে বের হয় স্যার, ওটাই দরকার। আমার মানে আরেকটা জানার ইচ্ছা স্যার, মানে আপনার এই মানে এমবিবিএস এর সময়ে কি বায়োলজির প্রতি অ্যাট্রাকশন তৈরি হলো, বা কিভাবে হলো, কি এমন ইনসিডেন্ট হলো? পড়তে হবে পড়েছেন, এটা আলাদা ব্যাপার, চান্স পেয়েছেন, মানে মেডিকেল তো একটা ভালো লাইন, শুনতেন পড়েছেন, কিন্তু
এত ভালো ডাক্তার হওয়ার পেছনে কোন সময়টা আপনাকে ইয়ে করেছেন? না, আমি যা করি সিনসিয়ারলি করি যতটুকুই, তো ওটা হচ্ছে মেইন। তখনই মানে ফাঁকি দেওয়া আমার মানে ওগুলো নেই, মানে যতটুকু পড়বো যতটুকু কাজ করবো ইট শুড বি মাস্ট বি পারফেক্ট। পারফেক্ট না হলে মানে যতটুকু আমি অ্যাটলিস্ট মানে আমার নিজের কাছে যেমন যেমন না লাগে আমি ফাঁকি দিয়েছি। তো ক্লাসের পড়াশোনা বা যখনই ডিউটি হতো আমি কোনোদিন এগুলোর মধ্যে কোনোদিন মানে ফাঁকি দেয়নি, এটি হচ্ছে কথা। তো ইট হেল্পস, এটি বললাম। আপনি হসপিটালে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকেন, তো পেশেন্ট ইজ দ্য বেস্ট টিচার। পেশেন্ট দেখে দেখি বই পড়ে পেশেন্ট নলেজ তো ব্যাকগ্রাউন্ডে থাকতেই লাগবে, নলেজ না থাকলে পেশেন্ট দেখে কি বুঝবে এখন। তো এবং আশা করি ভগবানও তার জন্য হেল্প করে। তো যখন আপনার ফুল ডেডিকেশন থাকবে তখন ওইটাই হেল্প করে। আলটিমেটলি ডায়াগনোসিসে সব পেশেন্ট তো আর 100% সবাই ঠিক করা যায় না, কিন্তু আপনার মানে উইল অ্যান্ড জিল দুটোই থাকতে লাগবে তো কিওরে পেশেন্ট। ওইটা না থাকলে হয় না। বা গদবাদা দেখে দিলাম এমনি হবে না, কেন কি তাহলেই প্রবলেম হয়, তখনই গিয়ে হয়তো মিস হয়, এগুলো হয়। তবে আপনার সঙ্গে স্যার যখনই আমরা দেখা করেছি কোনো প্রবলেম বা শারীরিক অসুস্থতা এগুলো নিয়ে করেছি, আজকে আমরা অন্য অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলছি, সেটা আমার মনের ফিলিংসটা যে কীরকম হচ্ছে কাউকে বোঝাতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর স্যার ওই আবারও বলছি যে অন্য কথাবার্তি আপনার স্যার খাওয়া দাওয়া বা মেডিকেল, যেহেতু আপনি একজন এত সাকসেসফুল একজন গুণী ডক্টর, তা আপনাকে সামনে পেয়ে এই প্রশ্নটা তো নিশ্চয়ই করতেই পারি যে ছাত্রছাত্রীরা যদি আমি কখনো বলে থাকি ছাত্রছাত্রীদের, আমি মনে করি সফলতা পেতে গেলে 3টা জিনিস দরকার, সেটা আমি ছাত্রছাত্রীদের বলে থাকি। আমার ক্ষুদ্র নলেজে যতটুকু আছে আমি বলি যে হেলথ, বিহেভিয়ার অ্যান্ড কমন সেন্স। এই 3টা জিনিস যদি কারোর থাকে সে সফল হবেই। হেলথ যদি কারোর ভালো না থাকে সে যতই বিহেভিয়ার কারোর সঙ্গে ভালো করুক বা কমন সেন্স থাকুক সে কিছু করতে পারবে না। তাহলে হেলথ ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে। তো স্যার এবার একটা তো হচ্ছে সব আমরা বই পুস্তকেই পেয়েছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যদি যাতে অসুস্থ না হই সেটার জন্য প্রত্যেকের কি করা উচিত? আর আপনাকে আমি অনেক আগে থেকে চিনি, মানে আমি যখন ছোট তখন থেকে চিনি, তো সেই অবস্থা থেকে আপনাকে আমি যেরকম দেখেছি আজকে আমার সামনে আপনি বসে আছেন, সেম গ্ল্যামার, সেম মানে বডি স্ট্রাকচার, বরং আমাকে মনে হচ্ছে আপনার কাছে আমি আমার এই আইপ্যাডে আমি আমাকেও দেখছি আপনাকেও দেখছি, আপনার একদম স্মুথ, কিন্তু আমারটা মনে হচ্ছে আমি অনেকবার মুভমেন্ট করে চেঞ্জ করেছি পজিশন, সো দ্যাট আমাকে একটু পেট বড় মনে না হয়, একদম ফ্র্যাঙ্কলি বলছি যেটা। তো আপনি সেটা কিভাবে মেনটেন করে? অবভিয়াসলি আপনি ডাক্তার, আপনি অনেক কিছু বেটার জানবেন, তো ওইটা কিভাবে সম্ভব স্যার? এত ব্যস্ততম লাইফ, মানে আমাদের লাইফকে আজকে একটা স্টুডেন্ট আমি যদি বাইরে বলে দিই আজকে পড়াবো না, যা চলে যা, হয়তো বা গার্জিয়ান একটু বকা দেবে বা বকা দেবে মানে মনে মনে দেবে, কিন্তু আপনাদের কাছে মানবিকতার ক্ষেত্রেও সম্ভব না আর দায়িত্বর ক্ষেত্রেও সম্ভব না। তো এত ব্যস্ত লাইফের ক্ষেত্রে আপনি এই যে আপনার যে ব্যক্তিগত লাইফ বা আপনার যে পার্সোনালিটি সেটা কিভাবে মেনটেন করেন স্যার? হ্যাঁ, ডিসিপ্লিন তো একটা মেইন আছে, আর মোটামুটি রুটিন মানার চেষ্টা করি, মানে এখন আর কি যতটুকু সম্ভব হয়। আমি ঘুমাই খুব কম, এবং আমার কাজ বেশি করতে লাগে, তো আমি হয়তো এটা ওই আমার এমডির জন্য ওইটা তখন থেকে হয়ে গেছে। মোটামুটি আমার 4 ঘন্টা ঘুমালেই হয়, মোটামুটি 4 to 5 আওয়ার্স, ম্যাক্সিমাম 5 আওয়ার্স হলে তো খুবই ভালো, মোটামুটি 4 ঘন্টা হলেও হয়। 4 ঘন্টা তাহলে 4 ঘন্টা ঘুমলে সুস্থ থাকা যাবে স্যার? হ্যাঁ, এটা পার্সন টু পার্সন ভেরি করে। আমার হয়তো তখন থেকে অভ্যাস হয়ে গেছে, তো আমার ওই তো না 4.5-5 ঘন্টা হলে তো মোর দেন সাফিসিয়েন্ট, মানে খুব ফ্রেশ থাকি। যতটুকু সম্ভব আমি হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করি। সকালবেলা এই একটু হেলদি ড্রিঙ্ক করা, মানে হয়তো একটা আদা জল খেলাম সকালে, বা মাঝে মাঝে বিট গাজর এসব জুস বানিয়ে খাই, একটু এক্সারসাইজ করি সকালে এই ঘরের মধ্যে, অ্যাটলিস্ট 15 মিনিটস এক্সারসাইজ যতটুকু টাইম পাই, 10 মিনিট হলো 10 মিনিট 15 মিনিট হলো, একদম না করে যাই না কুটুকখানে, ঘরের মধ্যে করা যায় এক্সারসাইজ, আমার তো বাইরে বেরোনোর সুযোগ নেই। তো এই সিম্পল এক্সারসাইজ, তারপরে এই যতটুকু হেলদি খাওয়া যায় আগে সকালবেলা, অয়েলটা অ্যাভয়েড করতে চাই অ্যাটলিস্ট সকালবেলা, মর্নিং ব্রেকফাস্টে অয়েল ছাড়া করি। আর এখন বয়স বাড়ছে আস্তে আস্তে, খাওয়াটা আমরা খাই বেশি, আসলে খাওয়াটা কমাতে লাগবে।
কার্বোহাইড্রেট ইনটেক আমাদের বাঙালিদের অনেক অনেক বেশি। তো বাঙালি মানে ইস্টার্ন রিজনে সবখানি, সেই তুলনায় আমরা প্রোটিন এগুলো খাই না। সাফিসিয়েন্ট প্রোটিন ডায়েট আমাদের খুব দরকার। আর মানুষ অজান্তে অনেক কিছুই বন্ধ করে দেয়, এই বন্ধ করে দেয়, ইউরিক অ্যাসিড আছে এই বন্ধ করে দিচ্ছে, সেই বন্ধ করে দিচ্ছে। ডায়েট থেকে খালি না, অন্য স্বল্প পরিমাণে বেসিক্যালি সব জিনিসই খাওয়া যায়, মানে হেলদি। হ্যাঁ, এখন চিনি খাওয়া, এসব খাওয়া, এগুলো ডেফিনেটলি হার্মফুল। মানে আর্টিফিশিয়াল সব জিনিস সবগুলি হার্মফুল। এবং ময়দা অ্যাভয়েড করে যদি আটা খায় অনেক বেটার। চিনির জায়গায় যদি কেউ গুড় খায় ডেফিনেটলি বেটার। ঠিক আছে না? তো বাইরের খাওয়া আমি পারতে খাই না, মানে ইউজুয়ালি খাই না, মানে অ্যাভয়েড করি। হ্যাঁ, এখন আমাদের তো প্রায় মিটিং লেগে থাকে, টুকটাক এগুলো খাওয়া হয়, কিন্তু আমাদের বাড়ি ঘরে আমার ফরচুনেটলি আমার ছেলে ওইসব আবদার করে না যে এইগুলো এনে দাও, পিৎজা এনে দাও, এগুলো এনে দাও। এগুলো পারতে আমরা হয়তো বছরে কয়বার খাই, কোনো ঠিকই নেই। তো নর্মালি বাড়ি ঘরে ফ্রুটসটা বেশি খাই আমরা, দিনে 2-3 বার ফ্রুটসটাও খেতেই লাগে। ভেজিটেবলও প্রচুর খাই, ব্যাগ ভর্তি করতে বাজার আনা হয় ভেজিটেবলস আর ফ্রুটস, মাছ, যতটুকু সম্ভব। মানে আস্ত মশলা ইউজ করি আমরা, গুঁড়া মশলা থেকে যেগুলো বাজারে কিনে আস্ত মশলা ইউজ, এখন তো গ্রাইন্ডার আছে, গ্রাইন্ড করে। ছোটবেলায় মা তো বেটেই রান্না করতো, তো ওইগুলোর ডেফিনেটলি টেস্টও বেশি, হেলদিও বেশি। যতই পাউডার মধ্যে কিছু না কিছু তো অ্যাডাল্টারেশনের সম্ভাবনা থেকে যায়। আর বাস প্যাকেটে রাখলে এগুলোর গুণগুলো যায় গেলে। স্পাইসেস কিন্তু আমাদের হেলথ, নট অনলি টেস্ট বাট ইটস এ পার্ট অফ আওয়ার হেলথ। হেলদি লিভিং এর জন্য খুব দরকার। ট্রেডিশনাল আমাদের আয়ুর্বেদা বা যেগুলোর মধ্যে কিন্তু অল দ্য স্পাইসেস কিন্তু সবগুলো কোনো গুণ আছে। হলুদ থেকে আরম্ভ করে, গোলমরিচ থেকে আরম্ভ করে, সমস্ত কিছু এগুলো কিন্তু ভালো গুণও আছে। হ্যাঁ, আমাদের বাঙালি রান্না কি অনেক সময় ডিপ ফ্রাই করা হয় দেখে হয়তো অনেকগুলো প্রবলেম হয়, কিন্তু স্পাইসেস অ্যাজ পার্ট অফ লাইফ কিন্তু ইম্পর্টেন্ট। এইটাই আর কি, মানে টাইমলি খাওয়া, টাইমলি এগুলো। হ্যাঁ, সবসময় টাইমলি হয়তো হয় না, কিন্তু মানে অ্যাটলিস্ট যতটুকু খাই, মানে বাড়ির বানানো, হাতে বানানো খাবার, রেডিমেড খাবার থেকে। দ্যাট মিন্স বাইরের ফুড স্যার একদমই না, খাই না যে আমার হয়তো খাওয়া হয়, কিন্তু ট্রাই টু অ্যাভয়েড। আমি ইচ্ছা করে খেতে চাই না যে অর্ডার দিয়ে খেয়ে দিলাম, এগুলো আমি পারি। হ্যাঁ, এখন গিয়ে পছন্দ থেকে খাওয়া না, পছন্দ থেকে না, এখন যেতে লাগে হয়তো মিটিং, এখন না খেলেও হবে না, কিছু না কিছু তো খেতে লাগে। কোনো ধরনের আমি মানে নেশা জাতীয় জিনিস থেকে দূরে, এবং চা কফিও খাই না, পারতে খাই না, মানে খুব রেয়ার। কেউ দিলে আচ্ছা না খেলে খারাপ পাবে, এইভাবে খাই। তো চিনি জাতীয় জিনিস আগে কোল্ড ড্রিঙ্কস মাঝে মাঝে তো খেতাম, কিন্তু এগুলো আস্তে আস্তে দিনে এখন বন্ধ করে দিচ্ছি। তো এই আমার মনে হয় হেলদি লাইফস্টাইল বললে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। হেলদি লাইফস্টাইল আমাদের জীবনের মধ্যে আমাদের এত রিচ মানে এগুলো আছে, হেরিটেজ ইন্ডিয়ান কালচারে, ওটাকে আমরা আসলে নষ্ট করে দিচ্ছি। ওয়েস্টার্নরা দে আর অ্যাডপ্টিং আওয়ার কালচার, আর উই আর অ্যাকচুয়ালি অ্যাডপ্টিং দেয়ার কালচার। আর ওটা হচ্ছে আনহেলদি কালচার। ঠিক আছে না? ওটা হচ্ছে, আর আমাদের উই আর নট মিন ফর দ্যাট। আমাদের শরীর এগুলোর জন্য না, ওদের মতন না। তো এখন আমাদের এখন তো দেখা যায় বাচ্চারা আসছে ওবেসিটি নিয়ে, এগুলো নিয়ে। ইন্ডিয়া তো জানোই খুব অবস্থা বাজে, এত হারে ডায়াবেটিস, প্রেশার সব বাড়ছে। তো ছোটবেলার থেকে কন্ট্রোল না করলে এগুলো মুশকিল। আজকে আমি তোমার থেকে একটু বেশি প্রশ্ন করে ফেলছি। আমরা দুজনে মিলে প্রোগ্রামটা চালাই। অনেকেই বলে যে হাজব্যান্ড ওয়াইফ মিলে প্রোগ্রাম চালায়, সেটা ভাল লাগে, অনেক জায়গাতেই মানে প্রশংসা কুড়াই। তো আজকে হয়তো আমি একটু এক্সাইটেড, তোমার থেকে পারমিশন না নিয়েই করে ফেলছি অনেক প্রশ্ন। তো অনেকে বুঝে ফেলবে, আর অনিমেষ একদম স্যারের প্রতি একদম সত্যি ডাইহার্ড ফ্যান। তো স্যার, 5টা মিথ যেটা আমরা মেডিকেল সায়েন্সে আপনার কাছে মনে হয় যদি একবার বলেন স্যার, মিথ যেটা কিন্তু আমরা সবাই মানি কিন্তু যেটা দরকার নেই। একটা ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড সব খাওয়া, ভেজিটেবল সব বন্ধ করে দেয়, ডাল বন্ধ করে দেয়, এটা বিশাল বড় মিথ। আরেকটা যেটা আমি শুনি ইউরিক অ্যাসিডে যেটা টমেটো, দেন মসুর, মানে মসুরি ডাল, এগুলো এই বলছি, মানে বেসিক্যালি এন্টায়ার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। মানে আমাদের ইউরিক অ্যাসিড বাড়া মানে হচ্ছে, মানে আপনি ক্যালোরি বেশি খাচ্ছেন, ক্যালোরি লস কম হচ্ছে, আর নাহলে আপনার আইদার কোনো কিডনি প্রবলেম আছে, যে কারণে হচ্ছে ইউরিক অ্যাসিডটা কিডনিতে বের হচ্ছেন। তো ভেজিটেবলের মধ্যে মোস্ট অফ দ্য ভেজিটেবল, এবং কোনো জল বাদে এবং কোনো খাবার নেই যেটার মধ্যে ইউরিক অ্যাসিড নেই। ঠিক আছে? তো সব খাবার তো বন্ধ করা যাবে না। আর শরীরে 80% ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল আসলে শরীরেই তৈরি হয়, ডিপেন্ডিং আপন ইউর জেনেটিক মেকআপ। কেউ হয়তো একটু বেশি হচ্ছে, কেউ হয়তো একটু কম হচ্ছে। তো সব খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এইসব হেলদি খাবার দাবার। ঠিক আছে? আবার গিয়ে আনহেলদি খাবার খাবে। ঠিক আছে না? তো ক্যালোরি রেস্ট্রিকশন হচ্ছে মেইন।
ভেজিটেবল সবই খাওয়া যায়, মটরশুঁটি খাওয়া যাবে না, এসব খাওয়া যাবে না এমন কিছু না, সব খাওয়া যায় কম পরিমাণ। হ্যাঁ, একদম বেশি করে খুব প্রচুর পরিমাণে খেলে তো প্রবলেম হবে, নর্মালভাবেই সব খাওয়া যায়। তো একটা বিশাল বড় মিথ। মাংস একদম খাওয়া যাবে না। হ্যাঁ, চিকেনে কিন্তু ইউরিক অ্যাসিড খুব কম। এখন মাটন বা অন্য মিট, কেউ যারা পর্ক খায় ওইগুলোর মধ্যে ইউরিক অ্যাসিড যত হায়ার রেড মিট আছে তত বেশি ইউরিক অ্যাসিড বেশি। ডিমের কুসুমে একটু ইউরিক অ্যাসিড আছে, কিন্তু এগুলো যে একদম খাওয়া যাবে না তা না। আপনার যদি ক্যালোরি রেস্ট্রিকশন করেন, আর ফ্রুট জুসে যেমন বেশি থাকে, অ্যালকোহল আমাদের ইম্পর্টেন্ট কল, অনেকে সব খাবার ছেড়ে দিয়ে অ্যালকোহল খাচ্ছে, তো অ্যালকোহল খেয়ে ইউরিক অ্যাসিডে ব্যথা হচ্ছে, তো এটা বুঝতে লাগবে। তো ক্যালোরি রেস্ট্রিকশন আমাদের মেইন ইন্ডিয়ান এখন যে খাওয়া বা আমাদের যে খাওয়া, এটা আমাদের ক্যালোরি, উই আর টেকিং ডেন্স ক্যালোরি, মানে অল্প পরিমাণে খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকছে। কেউ ক্ষীর খেয়ে নিচ্ছে, মিষ্টি খেয়ে নিচ্ছে, এই পিৎজা খেয়ে নিচ্ছে, এগুলো বলতে সব পুরো ক্যালোরি রিচ ডায়েট, ওই তুলনায় এক্সারসাইজ হচ্ছে না। তো ইনটেক থেকে আউটপুট খুব কম, ক্যালোরি হাঁটছে না। আমার ত্রিপুরা আমরা হাঁটি কই, সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে ওটোরকে ডাকে, তো হাঁটা তো নেই। কলকাতায় গিয়ে দেখবেন মানুষ কিন্তু অনেক দূরে দূরে হেঁটে হেঁটে যায়, রেল স্টেশন রেল ধরতে কিন্তু অনেক দূর হেঁটে যায় বা সাইকেল দিয়ে যায়। আমাদের কিন্তু হাঁটা সিস্টেমই নেই, আর হাঁটলেও সব একদম এত আস্তে আস্তে মন্থর গতিতে হাঁটে, এটা দিয়ে কোনো ক্যালোরি লস হয় না। তো মর্নিং ওয়াকে 80% মানুষ গল্প করতে বেরোয়, তো এগুলো দিয়ে বেসিক্যালি কোনো লাভ হয় না, ঠিক আছে, এক্সারসাইজ হচ্ছে না। এই তুলনায় খাই আমরা, শরীরটাকে একটু পরপর খেতে লাগবে। আর স্টমাক এমন একটা জিনিস, এটা যত খাবে এটা কিন্তু আস্তে আস্তে এটা মানে বাড়তে থাকে, ক্যাপাসিটি বাড়তে থাকে, খিদের চাহিদা বাড়তে, খাওয়ার চাহিদা বাড়তে থাকে। তো ইনবিটুইন আমরা স্ন্যাক্স প্রচুর খাই, এগুলো সবগুলোই কিন্তু মানে যত ক্যালোরি বাড়বে, ক্যালোরি বাড়লে এগুলো সব চেঞ্জ হচ্ছে ইউরিক অ্যাসিডে আলটিমেটলি। খালি যেন ওই মাংস খেলে বা মটরশুঁটি খেলে, লচ্ছই খেলে, এগুলো খেলে যে বাড়ে, এগুলো কিছুই না। টমেটো তো কোনো মানেই নেই, সবই খাওয়া যাবে। মুসুরি ডালও ডালের মধ্যে, মুসুরি ডালের মধ্যে একটু বেশি আছে, তার মানে মনে হয় মুসুরি ডাল বন্ধ করতে লাগবে, একটু কম খেলেই হয়। একদম গ্লাসে গ্লাসে তো কেউ মুসুরি ডাল খায় না, অল্প পরিমাণে খেতেই পারে। তৈরি বললাম আপনার অন্য ক্যালোরি কমিয়ে এইগুলো খাওয়া যাবে, ভাতটা কমিয়েও যদি একটু মুসুরি ডাল দিয়ে খান হয়ে যাবে। তো আর ইউরিক অ্যাসিড একটু বেশি বাড়লেই যে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে লাগবে তাও নেই, এগুলো কিছু ক্রাইটেরিয়া আছে। 2-3 বার যদি গাউটি অ্যাটাক হয় বছরে বা ইউরিক অ্যাসিডের স্টোন হয় তখনই খেতে লাগে। সবাই একটু ইউরিক অ্যাসিড একটু বাড়লো, হ্যাঁ ইউরিক অ্যাসিড বাড়া মানে আপনাকে একটা বডি ওয়ার্নিং দিচ্ছে, লিভারে ফ্যাটের মতন, যে আপনার ক্যালোরি বেশি যাচ্ছে, ইউ শুড কার্টেল ইউর ক্যালোরি। মানে ওই ক্যালোরিটা কমান, এক্সারসাইজ করেন, ওই অটোমেটিক্যালি অনেকটা কমে যায়। এটা একটা, এর মধ্যে তো একই জিনিস, একদম 2-3 জিনিস বলেছিলাম। ফ্যাটি লিভার নিয়ে খুব ওইগুলো আছে। ফ্যাটি লিভার আজকাল সবাই সোনোগ্রাফি করলে স্যার ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আছে লিভারের মধ্যে, লিভার হচ্ছে আমাদের স্টোরেজ অর্গান। তো যত আমরা ক্যালোরি খাচ্ছি এটা আলটিমেটলি ফ্যাটে চেঞ্জ হয়ে লিভারে স্টোর রাখে। ইন্ডিয়ানদের বা সাউথ এশিয়ার মধ্যে এগুলো বেশি হয়, কারণ আমরা আসলে 17 বছর ধরে এদিকে ফেমিন হতো, তো মানুষকে মানে বডি এইভাবে করেছে যে আমরা ক্যালোরিকে আমরা অ্যাবজর্ব বেশি হয়, অ্যাবজর্ব হয়ে এটাকে ফ্যাটে স্টোর রাখা। কেন কি ফেমিনের টাইমে যেমন ওই ফ্যাটটা ইউজ হয়ে বডি যেমন এটাকে অ্যাটলিস্ট পেশেন্ট মানে মানুষ যেমন কোপ আপ করতে পারে ওই ফেমিন পিরিয়ডটাকে। এটা তো জেনেটিক মেকআপ হয়েছে, শত বছর ধরে গিয়ে এই মেকআপটা হয়েছে। এখন আমরা এই ওয়েস্টার্ন কালচারে পড়েছি গিয়ে গত 50 বছরে, তো এখন এই আমরা এক্সেস খাওয়া খাচ্ছি এখন, এই সবগুলোই বডি আলটিমেটলি ফ্যাটে চেঞ্জ হচ্ছে। তো ফ্যাটি লিভার মানে হচ্ছে সেই একই জিনিস, যে আপনার খাওয়া কমাতে লাগবে, এক্সারসাইজ বাড়াতে লাগবে, সব খাওয়াই আস্তে আস্তে কমাতে লাগবে, বিশেষ করে কার্বোহাইড্রেট ইনটেক, ফ্যাট ইনটেক। আর একটা হচ্ছে মিথ হচ্ছে তেল। অ্যাডভার্টাইজ দেখে যে এই ভালো কোম্পানির তেল, তো তেল সবই খারাপ, কোনো তেলই ভালো না বুঝতে লাগবে। আমাদের সাধারণ সর্ষের তেলই যথেষ্ট ভালো, বিভিন্ন শাড়িতে দেখা গেছে। আর একটা না হচ্ছে মেইন হচ্ছে তেলের পরিমাণ রান্নাতে কমাতে লাগবে, ডিপ ফ্রাইটা অ্যাভয়েড করতে লাগবে। ডিপ ফ্রাইতে একই তেলে বারবার ভাজাটা সবচেয়ে ডেঞ্জারাস। তো ওই তেলে ভাজার থেকে প্রবলেম হয় ওইটা একটা, যে ট্রান্সফ্যাট তৈরি হয়ে যায়। তো বারবার তেলে ভাজাতে যদি একই, তো একবার ঠান্ডা হচ্ছে একবার ফ্রাই হচ্ছে, যে কোনো তেলই মানে ইউজ করা যেতে পারে। তবে একটা হচ্ছে মানে রোটেশন অফ অয়েল, কিছু রান্না একটা তেলে করা, কিছু রান্না একটা তেলে, কোনো তেলই ভালো না যা বললাম। তো আমাদের সাধারণ যে তেল পাওয়া যায় এগুলো ইউজ করলেই হবে। আর ওই সুগারের ওষুধ কি একবার খেলে সারা জীবন খেতে লাগবে নাকি? প্রবলেম হচ্ছে সুগার হয়েছে মানে আমার সুগার কন্ট্রোল করতে লাগবে, এটা বাই এনি হাও আপনাকে নর্মাল মোটামুটি কাছাকাছি, মানে যে অ্যাটলিস্ট খাওয়ার পর 170 নিচে, খালি পেটে 120 নিচে দুটো রাখতে লাগবে। এটা আপনি ওষুধ খেয়ে করেন বা ডায়েট একদম কমিয়ে করেন, এক্সারসাইজ বাড়িয়ে করেন, এটা এখন আপনার। যদি আপনি এই বাকি দুটো মিলিয়ে যদি হয়ে যায়, ওষুধ না খেলেও চলবে। ডায়াবেটিস রেমিশন বলে একটা জিনিস এখন, বা যে আলট্রা লো ক্যালোরি,
আমরা ইউজুয়ালি প্রায় 2500-3000 ক্যালোরি খেয়ে নিই, কিলো ক্যালোরি। তো এটা যদি কেউ দেখেছে 1000 কিলো ক্যালোরির মধ্যে সীমাবদ্ধ করতে পারে, বা আরও লো 750-500, তখন ডায়াবেটিস রেমিশন হয়ে যায়। মানে খাওয়া কমিয়ে মানুষ ডায়াবেটিস কিন্তু গায়েব হয়ে যেতে পারে, কিন্তু ওইটা মেনটেন করতে লাগবে আপনার। ওই এত কম ক্যালোরি মেনটেন করাটা খুব মুশকিল। আরেকটা হচ্ছে বলবো যে প্রেশার ওষুধ মাঝে মাঝে ড্রপ করলে কি হয়, আমার তো শরীর ভালো লাগছে, প্রবলেম হচ্ছে এটা বোঝা যাবে না। হয়তো আপনার আজকে শরীর ভালো, প্রেশার বাড়েনি, কিন্তু যেই 2 দিন 3 দিন যাবে ওষুধের অ্যাকশনটা যখন কমে যাবে, ধূপ করে প্রেশার বাড়তে পারে। আমাদের সারাদিন এখন স্ট্রেস আছেই, সবাই স্ট্রেসে থাকে, বিভিন্ন কারণে একটু উত্তেজিত হলো, প্রেশার বেড়ে গেল, এখন স্ট্রোক হয়ে যাবে। তো এই আমি বলবো এই 5টা জিনিস আমাদের কমন। এটা কয়েকটা ভুলভ্রান্তি এখানে মানুষের হয়। তো বেশিরভাগ রোগী যারা ভর্তি হয় স্ট্রোক নিয়ে, আমি তো দেখেছি প্রায় 90%-এর উপরে ওরা ওষুধ বন্ধ করেছে। 2 দিন 3 দিন ওষুধ বন্ধ, তারপরে হঠাৎ করে হয়ে যায়। ওষুধ আনছি, শরীর তো ভালোই আছে, প্রেশারটা মাপিয়ে খাবো, তো এগুলো কিছু ভ্রান্তি আছে, ওইটাই হচ্ছে মুশকিল। কেউ ধরুন প্রেশার ওষুধ খাচ্ছে, আর কেউ প্রেশার নেই এজন্য খাচ্ছে না। এবার প্রেশার ওষুধ খেয়ে তার প্রেশার কমিয়ে তার লাইফ টাইমটাকে ঠিক রাখছে, মানে স্ট্রোক যাতে না করে। এবার ওষুধ খাওয়ার কারণে তার আয়ুটা কতদিন করতে পারে? এবার যদি না খায় সে তো আজকেই মরে বা কালকে স্ট্রোক করে মরে যাবে। আমি ওষুধের জন্য কতটুকু আয়ু কমতে পারে না, আমি তো বলবো ওষুধের জন্য ওর আয়ুটা বাড়বে না, ওর বাড়বে মানে নর্মাল মানুষের সঙ্গে প্রায় সেম। বরং এমন কোনো দেখা গেছে যে এখন যে মডার্ন যে মেডিসিন গুলো, ওইটা একটা ভুলভ্রান্তি আবার ওষুধ খেয়ে কিডনি ড্যামেজ হয়েছে, এমনটা কিন্তু না, আসলে ফ্যাক্ট না। হ্যাঁ, কয়েকটা মেডিসিন, হ্যাঁ কিছু কন্ডিশনে হয়তো টেম্পোরারি বন্ধ রাখতে পারে, বন্ধ রাখতে লাগে, কিন্তু মেডিসিন খাওয়া অবস্থায় হি উইল হ্যাভ এ সেম লাইফ স্প্যান অ্যাজ এ নর্মাল পারসন, যদি ওর প্রেশার কন্ট্রোল রাখতে পারে। এখন 120-70-80 নিচে যদি ওর প্রেশার কন্ট্রোল থাকে, প্রেশার ফ্লাকচুয়েশন না হয়, তাহলে ওর লাইফ আর একটা নর্মাল মানুষের লাইফ উইদাউট প্রেশার, ও যা ওষুধ খাচ্ছে না, অ্যাবসলিউটলি সেম। তবে প্রোভাইডেড প্রেশার কন্ট্রোল, ওষুধ খেয়ে কন্ট্রোলে আছে। প্রেশার ওষুধ খেয়ে কিডনি ড্যামেজ হয় না, এগুলো ভুল ধারণা, মানে এটা একটা ভ্রান্তি। এটা হ্যাঁ টেম্পোরারি কিছু সাইড এফেক্ট অনেক সময় অনেক ওষুধের হয়, কিন্তু ওটার জন্যই ডাক্তার আছে মনিটর করার জন্য। কিছু কিছু মানুষকে কিছু ওষুধ দেওয়া যায় না প্রেশারের, তো ওইটা তো ওই যে ট্রিটিং ডক্টর দেখেই বুঝবে, বা এক্সামিনেশন করে বা পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে বুঝবে। এটাও একটা ভুল ধারণা যে প্রেশার ওষুধ খেয়ে কিডনি খারাপ হয়ে যাবে, লিভার খারাপ হয়ে যাবে, এগুলো মানে স্যার এই যে আপনি জেনেটিক মেকআপের কথাটা বললেন না, অনেকের যে এই যে অনেকে খুব মানে অনেকে আমি দেখলাম জল খেলে, আমি বলি মানে আমরা তো এরকম জল খেলেও ফেট হয়, এরকম একটা ভাব, মানে এটার কারণ কি? মানে শুধু জেনেটিক মেকআপ? হ্যাঁ, এটা তো আছে। আমাদের তো বডির যে আমাদের এনার্জি যে কনজাম্পশন হচ্ছে, ইউটিলাইজেশন হচ্ছে রাদার, ওটা বেশিরভাগই প্রায় 70% আমাদের বেসেল মেটাবলিক রেট, মানে আমাদের বডির নিজস্ব কাজকর্ম করার জন্য। আমরা শ্বাস প্রশ্বাস, যে হার্ট চলছে, এগুলো চলছে বডির নিজের ভিতরে যে মেটাবলিজমগুলো, এগুলোর জন্য। তো ওইগুলো এক একজনের এক একভাবে এনার্জিটা কনজাম্পশন হয়। তো যারা ওবিস বেশি কিছু, মানে ওদের ওই বেসেল মেটাবলিক রেটটাই খুব স্লোতে চলে, তাদের ওদের এনার্জি কনজাম্পশনটা কম হয়, ওটা জেনেটিক্যালি বেকার। তো ওইটাকে কোপ আপ করতে লাগলে ওকে অন্যদের তুলনায় আরো বেশি পরিমাণে এক্সারসাইজ আর ডায়েট কন্ট্রোল করতে লাগবে। তো এক একজন, অনেকে দেখবেন অনেক কিছু খেলেও ওর ওয়েট বাড়ে না, কারণ হচ্ছে এটাই, কিন্তু ওর বেসেল মেটাবলিক রেটটাই বেশি, মানে যাই খাচ্ছে ওর কম, মানে বডি অলরেডি ওকে ইউটিলাইজ করে নিচ্ছে, তো ওটাই কারণ। হ্যাঁ, তবে যাদের কম হয় ওরা যেন ওয়েট লুজ করতে পারে এমন না, ওদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে লাগবে, ক্যালোরি আরো রেস্ট্রিকশন করতে লাগবে, এটাই। তবে আপনি যে মিথগুলো বলেছেন, এর মধ্যে আরেকটা যেটা খুব কমন ডিজিজের মধ্যেই আমরা ধরতে পারি, যদিও থাইরয়েডিজম, তো এটাও কি সেই মিথের মধ্যে পড়ে যে যদি মানে সারা জীবন সেই ওষুধ খেতে হবে যারা? হ্যাঁ, অনেকের যদি থাইরয়েড 2 রকম আছে, একটা ইউজুয়ালি সাবক্লিনিক্যাল, মানে অল্প বেড়ে যাওয়া, ক্লিনিক্যাল খুব একটা ম্যানিফেস্টেশন নেই, ওদের যেমন অনেক সময় অবজার্ভ করা যাওয়া যায়, পিরিয়ডিক চেক করে, খালি যদি যেমন প্রেগনেন্সির সময় ওই সময় মেডিসিন লাগে, অন্য সময় না লাগলেও চলে। আরটা হচ্ছে মানে ওভার, যেটার মধ্যে যদি ওষুধ না খান তো শরীরের উপসর্গগুলো দেখা দেবে। থাইরয়েড হরমোন আমাদের বিভিন্ন কাজে লাগে মানে শরীরে, তো ওটা যদি শরীর থেকে ঠিকভাবে তৈরি না হয়, তাহলে মোটা হয়ে যাওয়া, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, আরও অনেক কিছু, ব্রেইন ডাল হয়ে যাওয়া, নার্ভাস সিস্টেম উইক হয়ে যাওয়া, তো এগুলো প্রবলেম দেখা যেতে পারে। তো
আগে যেটা হতো এটা হচ্ছিল যে আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাইরয়েড, তো ওটা তো গভর্নমেন্ট যখন আয়োডাইজ সল্ট এসে বললো, তো আমাদের এদিকে কিন্তু এই হিমালয়ান বেল্ট এটা খুব ছিল, কেন কি এটা সমুদ্র থেকে অনেক দূর, তো আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি এদিকে ছিল। আগে দেখুন বড় বড় মানে গলার মধ্যে ফুলা থাইরয়েড, হ্যাঁ গলদঙ্গ যেটা বলতো, এটা নিয়ে আসতো। তো এখন এটা কমে গেছে। এখন কি হচ্ছে, অটোইমিউন থাইরয়েড হচ্ছে, মানে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডের এগেইনস্টে বেশিরভাগই। তো এটার মধ্যে কি হয়, অলরেডি অ্যান্টিবডিটা থাইরয়েড গ্ল্যান্ডটাকেই নষ্ট করে দেয়। তো ওগুলোর মধ্যে যখন আপনার থাইরয়েড গ্ল্যান্ডই নষ্ট হয়ে যায়, মানে ভিতরে ফাংশনিং ক্যাপাসিটিটা, তো হরমোন যেহেতু তৈরি হবে না, তো এটাকে সাপ্লিমেন্ট করা ছাড়া উপায় নেই। এটা মেডিসিন হিসেবে না করে বলে আমি বলবো এটা তো বেসিক্যালি থাইরয়েড সাপ্লিমেন্ট, এটা কোনো মেডিসিন বলি না, কেন কি ওটা শরীর যে হরমোন তৈরি করলে হলে, যেহেতু হরমোন তৈরি হচ্ছে না, ওটা আপনার আর্টিফিশিয়াল নিতে লাগবে। এখন ওই সাপ্লিনিক, হ্যাঁ কারোর যদি স্যার টিএসএইচ, হ্যাঁ ওইটা তো পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেট করে না স্যার? হ্যাঁ ওইটা বেড়ে যাবে যদি ওটার থেকে আর কি থাইরয়েডটা ফিডব্যাক থাকে। হ্যাঁ T3 T4 যদি তৈরি না হয় তো টিএসএইচ বেড়ে যায়। হ্যাঁ তার জন্যই ওটা টিএসএইচটা দেখে ওটাকে, হ্যাঁ ওটা দেখতে লাগে আর কি। আসলে আপনার সঙ্গে যদি আমরা, মানে আপনার সঙ্গে সারাক্ষণ কথা বললেও শেষ হবে না, তো আমরা কি এখন স্যারকে র‍্যাপিড ফায়ারে চলে যাব? আপনার মানে পছন্দের মধ্যে তো রান্না, আর এখন তো মানে খেলাধুলা পছন্দ। খেলাধুলা তো এখন আর করার সময় নেই, খেলাধুলা দেখি এখন। হ্যাঁ রান্না করতে ভালো লাগে, যখন টাইম পাই রান্না করি। স্যার ছেলে জানলাম স্যার 9-এ পড়ে, তো আপনি কি মানে পড়ানোর সময় তো নিশ্চয়ই না? আমি আমার মিসেস পড়াই, আমি একদম টাইম পাই না। অল্প কিছু মাঝে মধ্যে একটু দেখিয়ে দিই, খুব কমই যতটুকু। নিশ্চয়ই বায়োলজিটা দেখেন না? হ্যাঁ এখন সায়েন্সের বায়োলজি পার্টটা, এখন তো আস্তে আস্তে সায়েন্স আলাদা হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পার্টটা একটু দেখাই। তবে হ্যাঁ ওইটাই টাইম, তোমার মিসেসই মানে যতটুকু টিচার ওর সুবিধা হয়, তো ওটা পড়ায়। তো ওইটাই দেখেছি, এখন অনেক চাপ। আগে আমাদের অনেক চাপ কম ছিল, এখন অনেক বেশি পড়াশোনা করতে হয়। স্যার এখন আমরা র‍্যাপিড ফায়ারে যাচ্ছি, কিছু প্রশ্ন করব, আপনি ভেবে কিছু না ভেবে আপনি আপনার মতো করে আনসার করবেন। ঠিক আছে। তো প্রথমেই জানতে চাইবো আপনি কি খেতে ভালোবাসেন? ট্রেডিশনাল বেঙ্গলি ফুডস, তার মধ্যে যেমন ইলিশ ভাপা। ওকে। আপনার পছন্দের একজন আইকন বা রোল মডেল কে? স্বামী বিবেকানন্দ। ওকে। কোন বই আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? এই তো বিবেকানন্দের বাণী রচনার এটাও একটা, তারপরে কথামৃত রামকৃষ্ণদেবের, এই দুটো খুব। সাকসেসের সংজ্ঞা আপনার জন্য কি? এভরিওয়ান শুড ফিক্স এ টার্গেট, নিজেদের মানে যতটুকু ক্ষমতা অনুযায়ী লাইফে মোটামুটি একটা টার্গেট ফিক্স করা, ট্রাই টু অ্যাচিভ দ্যাট এন্ড বি কন্টেন্ট উইথ দ্যাট। আপনার কঠিন সময়ে কে বা কি আপনাকে শক্তি দেয়? ফ্যামিলি, মা বাবা মিসেস, ডেফিনেটলি। বাবা বিবেকানন্দের পড়ি বলো, বাবাকে মানি। বাবা মেনি টাইমস, মোস্ট অফ দ্য টাইম বাবা হেল্প করেছে বিভিন্ন কঠিন পরিস্থিতি যখনই ফেস করেছে, মেন্টাল সাপোর্ট, গাইডেন্স। আপনার যখন মন খারাপ থাকে তখন আপনি কি করতে চান? ডাইভার্ট করি মনটাকে। মন খারাপ করে বেশিক্ষণ বসে লাভ নেই, যাই কিছু টিভি দেখি বা অন্য কিছুতে মন ফোকাস করার চেষ্টা করি। আপনি যদি কোনো একটা সুপার পাওয়ার পেয়ে যেতেন তাহলে কি করতে চাইতেন? কি করার ইচ্ছা হতো? হিলিং যেমন হয়ে যেত পেশেন্টের সুপার পাওয়ারের মাধ্যমে। এটা তো স্যার আপনি এমনিও করতে পারেন, তো মেডিসিনের মাধ্যমে হয়তো ধরে যেমন ঠিক হয়ে যেত। আচ্ছা, আপনার দেখা মানে সবচেয়ে, এবার আমি আপনার মানে প্রফেশনাল লাইফেরই কথা বলছি, সবচেয়ে সাহসিক এমন কোনো মানে পেশেন্ট বা কিছু এমন দেখেছেন বা কোনো একটা ঘটনা যেটা আপনি সব সময় মনে রাখবেন? হ্যাঁ এমন ঘটনা তো অনেক আছে। মনে আছে একটা ইয়াং ছেলে, নাম বলবো না, ভর্তি ছিল। আনফরচুনেটলি হি ওয়াজ ডায়াগনোজড উইথ ক্যান্সার। তো কিন্তু ছেলেটা খুব অদম্য সাহস ছিল, স্যার আমি কিন্তু ঠিক হয়ে আমার দেখেন। তো ডায়াগনোস আমাদের এখানে হলো স্বাভাবিক, তারপরে মুম্বাই টাটা গেল। হি হ্যাড এ ভেরি টার্বুলেন্ট কোর্স, কিমো দিল, কিমো দেওয়ার পর সাইড এফেক্ট হলো, লিভার প্রবলেম হলো, আবার আমাদের এখানে আসলো। কিন্তু ওই অদম্য সাহস এখনো মানে তখনও বলতো না স্যার আমি কিন্তু ঠিক হয়ে যাবো। তো যাক, আবার অ্যাটলিস্ট একটা 1 বছরের টার্মোইলের পর
আলটিমেটলি হি গট কিউরড। সো এটা একটা খুব মানে এখনো মাঝে মাঝে এসে দেখা করে যায়। এমন অনেক ক্যান্সার পেশেন্ট বলবো, বা ক্যান্সার তো আমরা ডাইরেক্ট এত বেশি ডিল করি না, অনেক সময় আমরা ডায়াগনোসিস করি, কিন্তু একটা আমার খুব পরিচিত একটা HIV কাপল আছে, HIV পজিটিভ আমাদের এখানে। হ্যাঁ, কিন্তু ওরা আমাকে দেখায়, গভর্নমেন্ট থেকে তো ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছে। আমি ওদেরকে বলবো, ওদের নাও 27 বছর হয়ে গেছে ওরা HIV পজিটিভ, এবং এত পজিটিভ, ওরা এত পজিটিভ হাজব্যান্ড, আর রেগুলার জিম করে, এক্সারসাইজ করে, হেলদি লাইফস্টাইল করে, আমাদের নর্মাল মানুষের থেকে অনেক বেশি ফিট, এবং মেন্টালি অলসো। তো ওর যে বাচ্চা আছে, নাম মানে মেয়ে ছেলে বলবো না, বাই চান্স যদি ডাইভার্জ হয়, তো এখন কলেজে পড়ে, বাইরে যাওয়ার ইচ্ছা আছে ক্লাস 12-এর পরে। আমি বলছি ওর বিয়েতে কিন্তু আমি যাব। তো এত ভালো কাপল আমি আর দেখিনি, মানে ওরা এত দুজন একসাথে আসে, হয় 5-6 মাসে একবার আসে, কিন্তু অলওয়েজ স্মাইলিং, অলওয়েজ মানে পজিটিভ ইন লাইফ, এবং অলমোস্ট 27-28 ইয়ার্স পেরিয়ে গেছে, এবং 100% ফিট। আর এত ভালো মেডিসিন এখন গভর্নমেন্ট দিচ্ছে, মানে ভাইরাস নিয়ে ওদের শরীরে যেগুলো আমাদের ইমিউনিটি ডাউন হয়ে যায়, এগুলো সব নর্মাল হয়ে আছে। তো দে উইল লিড এ নর্মাল লাইফ, ওরা কিন্তু একদম নর্মাল লাইফের মতন পাবে। তো যেহেতু কথা প্রসঙ্গে উঠে যায় যে HIV কিন্তু ট্রিটেবল ডিজিজ, এবং ডায়াবেটিসের মতো, ইভেন ইনফ্যাক্ট আমি বলবো ডায়াবেটিস থেকেও বেশি বাঁচে এখন। একদম মানুষ যদি 15-20 বছরে কেউ যদি ডায়াবেটিস ধরা পড়ে, আর 20 বছরে যদি HIV ধরা পড়ে, ও যদি হেলদি লাইফস্টাইল, রেগুলার ওষুধ খায়, ও কিন্তু ডায়াবেটিস পেশেন্ট থেকে বেশি বাঁচবে। তো আমাদের রাজ্যে যেহেতু বিভিন্ন কারণে এই নেশার মাধ্যমে HIV ঢুকছে, যদি হেলদি লাইফস্টাইল সব ত্যাগ করে, ভালোভাবে লাইফস্টাইল লিড করে, ও কিন্তু মানে সেই নর্মাল 60-70-80 ইয়ার্স অব্দি আরামসে লিড করতে হবে, লাইফ লিড করতে হবে। তো এভরিথিং ডাজন্ট এন্ড উইথ HIV পজিটিভ। আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? এই আমি বললাম যেটা জয়েন্টে মানে ওইটা একটা আমি পরীক্ষা দিতে গেলাম না হলে, তো বাবা এসে স্কুটার দিয়ে নিয়ে গেল পরীক্ষা দিতে বায়োলজি জয়েন্টের সময়। তো এটা টার্নিং পয়েন্ট বলে পুরো মুড়ি ঘুরে গেল। আমি ঘুরতে চলে গেছিলাম মামা বাড়ি, যে আর বায়োলজি পরীক্ষা দেবো না জয়েন্টে, আমার তো পরীক্ষা শেষ, ইনফ্যাক্ট বায়োলজি প্রিপারেশনও ছিল না। তো বাবা এসে নিয়ে গেল, তো আলটিমেটলি এই লাইনে আসতে হলো, টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। আপনার ব্যাপারে একটা মিথ আছে যে পেশেন্ট যখন আপনাকে দেখাতে আসে তখন আপনাকে দেখে নিজের রোগটা ভুলে যায়, এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা ব্যাপারে আমি কি বলবো বলুন, জানেন মিথ্যা না, অনেকে হয়তো আমাকে ভয় পায়। হ্যাঁ, মাঝে মাঝে যেটা বললাম, মাঝে মাঝে হয়তো একটু মাঝে মাঝে রুডলিও বিহেভ করি, হয়তো প্রেশারের জন্য এগুলো হয়। ওই যেটা বললাম, ডিসিপ্লিন না হলে অনেক সময় হয়তো আমার একটু রাগ উঠে যায়, কিন্তু মনে প্রাণে কাউকে আমার রাগ বেশিক্ষণ থাকে না, তারপরে আবার ঠিক হয়ে যায়। স্যার, আজকের এখন র্যাপিড ফায়ার লাস্ট কোশ্চেন, আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগে? আরে বাহ, দুর্দান্ত, এত ভালো এমবিএন্স আমি কোনোখানে পাইনি। আমি টক শো দিতে যাই, যে হয়তো স্বাস্থ্য নিয়ে কোশ্চেন বিভিন্ন কিছু, ওটা বেশি অনেকটা মনোটোনাস, এটার মধ্যে অনেক কিছু খোলামেলা কথাবার্তা হলো, খুব ভালো লাগলো, খুব ভালো, সত্যি কিপ ইট আপ, দুজন খুব খুব ভালো করছো। আপনার মুখ থেকে এটা শুনে আমি সত্যি অনেক বড় মোটিভেশন পেয়ে গেলাম স্যার। তুমি একবার অনেক আগে এসেছিলে আমার কাছে, আমাকে একটা সম্বর্ধনা দেবে, আমি বলছি আমি এখন এত বড় হয়নি সম্বর্ধনা পাওয়ার মতো, সম্বর্ধনা পেতে গেলে অনেক কিছু করতে লাগে। না না না, এখন আমি কোনো ইয়ে হয়নি, না না, এই সম্বর্ধনা পেতে গেলে আরো অনেক বছর পরে, এখনো অনেক কিছু করার বাকি আছে। স্যার, আরেকটা কথা, মানে একটু না জানলে নাই হয়, বা সবার জন্য, বিশেষ করে যেহেতু আমি বায়োলজিটা পড়াই, সো অনেকে যেমন আপনি ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড, মানে যেহেতু কুঞ্জবন বা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা, আপনি যেরকম গলগণ্ড বললেন ইনস্টেড অফ গোয়েটার, তো আপনি তো স্কুল লাইফটাও ইংলিশেই টার্মিনোলজি শিখেছেন, তারপর ইয়েটাও শিখেছেন, মানে মেডিকেল সায়েন্সও ইংলিশেই পড়া, তারপর আপনি কি ত্রিপুরাতে পড়াশোনা মানে প্র্যাকটিস করবেন বলে কি ইয়েটা করেছেন, মানে বাংলা টার্মিনোলজিগুলি শিখেছেন? না, আমি বললাম আমার বাংলা পড়তে, মানে আনফরচুনেটলি আমি মানে স্কুল লাইফে কিন্তু বাংলা পড়িনি, কিন্তু আমার অনেক ছোটবেলা থেকে আনন্দমেলা, তখন শুক্তারা, বাংলা ইন্দ্রজাল কমিক্স, এগুলো পড়ার ছোটবেলার থেকে খুব অভ্যাস হয়েছিল। আমি ওটা যেন বাংলা শিখেছি, আমার কমিক্স পড়তে লাগবে বলে।
তো হয়তো লেখা এত ভালো পারি না আমি, কিন্তু পড়াটা আমি এই ছোটবেলা থেকে আমার বাংলা নিয়ে মানে পড়া, বাংলা সাহিত্য, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় ওদের গল্প, তারপরে এই মানে ছোটবেলা থেকে খুব টার্মিনোলজিক্যালি কিভাবে শিখেছেন স্যার সেটা? এগুলো শুনতে শুনতে কিছুটা, হয়তো বই ঘেটে, ডিকশনারি ঘেটে কিছুটা। কারণ পেশেন্টকে যদি আসে তারা তো নরমালি আসবে, হ্যাঁ একদম, তারা তো আর সেই ইংলিশটা জানবে না। এগুলো শিখতে লাগবে, এতটুকু তো লাইফে অ্যাডজাস্ট করতেই লাগবে যে পেশেন্টকে। কিন্তু এখনের গার্জিয়ানরা বা স্টুডেন্টরা, আমার ছেলেটা বা মেয়েটা তো বাংলা বলতে পারে না, দে ফিল প্রাউড টু সে দিস। না একদম না, এটা কিন্তু করে স্যার ফিল, মানে এই কথাটা বলতে আমার ছেলেকে বাংলা মিসেস বাংলা পড়িয়েছি অ্যাটলিস্ট। আমার সময় এটা স্কোপ ছিল না, ও যদি আসামরে ফেলে সেই সিবিএসসি বোর্ডে, কিন্তু অ্যাটলিস্ট বাংলা পড়েছে, অ্যাটলিস্ট যেমন বাংলা লেখা পড়া যেমন থাকতো। আমি নিজেদের আইডেন্টিটি যদি না জানি তাহলে কিভাবে হবে? সবাই যার যার আইডেন্টিটি, যেই অ্যাটলিস্ট কিছু তো জানা দরকার। তো আজকের অনুষ্ঠান আমরা স্যারের একটি মেসেজ দিয়ে শেষ করতে চাইব। এর আগে আমি স্যারকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্টুডিওতে আসার জন্য। স্যার খুবই ব্যস্ত থাকেন আপনি, এটা আমরা সবাই জানি। তো এই ব্যস্ত মানে লাইফ, আপনার যে পুরোটা শিডিউল থাকে, এটার মধ্যেই যে আপনি সময় দিলেন, এটার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এখন আজকের এই প্রোগ্রামটা আমরা আপনার একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই। আমি একটি বিট ট্রুথফুল এন্ড সিনসিয়ার টু ইওর প্রফেশন, হোয়াটএভার ইউ আর ডুইং। অন্যদেরকে ফাঁকি দেওয়া যায়, নিজেকে নিজে ফাঁকি দেওয়া যাবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যে মনে করো যে ফাঁকি দিচ্ছ, নিজেকে নিজে তুমি ওইটি বলতে পারবে, ফাঁকি দেওয়া যায় না। সো ট্রুথফুল অ্যান্ড সিনসিয়ার টু ইয়ার প্রফেশন, হোয়াট এভার প্রফেশন, এই দুটোই আমি বলবো। তাহলে এই অনেক কিছুই পৃথিবীতে চেঞ্জ হয়ে যাবে এই দুটো জিনিস জানলেই। তো আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এডুটকে। নমস্কার। নমস্কার।